আচ্ছা, গত দিনের ক্লাসের কথা মনে আছে? আমরা কি ক্লাস নিয়েছিলাম তোমাদের? গতদিন কি ক্লাস নিয়েছিলাম? জি স্যার, হ্যাঁ বলো। হেমোরেজিক শক। হ্যাঁ, আজকে আমরা মূলত তিনটা জিনিস দেখবো, বুঝছো? যেহেতু আমাদের একটু অনলাইন প্ল্যাটফর্মের সময় একটু বেশি। কি কি তিনটা জিনিস? সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, আর হচ্ছে তোমার স্পাইনাল এন্ড ব্রেন ইনজুরি। ঠিক আছে? এখানে আমি যে লেকচার তৈরি করছি, এই লেকচারের মধ্যে অনেক কিছু আছে যে একটু বেশি বেশি, তোমাদের এত বেশি দরকার নেই। তোমরা শুধুমাত্র আমি যেটুকু বলবো সেটুকু খেয়াল করলে চলবে। ঠিক আছে? আমরা আসলে শুরু করি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, কারণ ওটা ছোট টপিক। দ্রুত শেষ করে আমরা তখন তোমার স্পাইনাল ব্রেন ইনজুরিতে যাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। লোকাল অ্যানেস্থেসিয়া দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। তোমরা কেউ লোকাল অ্যানেস্থেসিয়া দিছো কেউ কখনো? না স্যার। কেউ দাওনি? আচ্ছা, তোমাদেরকে লোকাল অ্যানেস্থেসিয়া সম্বন্ধে কোনো ধারণা আছে? কেউ বলতে পারো কি কি জিনিস আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করি? এখনো অভিজ্ঞতা হয়নি, তাই না? মাইনর সার্জারিতে হ্যাঁ, বলো কি কি ব্যবহার করি আমরা? তারপর কোথাও ছোটখাটো কেটে গেলে এগুলোতে স্যার স্টিচ দিতে ছোটখাটো, হ্যাঁ ভালোই বলছো যে মাইনর সার্জারিতে ছোটখাটো কেটে গেলে। আর হচ্ছে তোমার সাধারণত অ্যাবসেসে লোকাল কাজ করে না, কেন কাজ করে না এটা আমরা দেখব। ঠিক আছে? এখন দেখো লোকাল অ্যানেস্থেসিয়া আমাদের কি কি শিখতে হবে তা আগে জেনে নিই। লোকাল অ্যানেস্থেসিয়া আমরা কোন জায়গায় ইউজ করি, আর সবচেয়ে কমন লোকাল অ্যানেস্থেটিক্স গুলো কি কি সেটা আমাদেরকে দেখতে হবে। আর লোকাল অ্যানেস্থেসিয়ার হাইয়েস্ট ডোজ কত সেটা দেখতে হবে। আর দেখতে হবে যে লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কি কি সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই অল্প কিছু জিনিস, বুঝছো? তা আমি অনেক কিছু লেকচারের মধ্যে আছে যেটা তোমাদের হয়তো অত দরকার নেই, তোমরা যা শুনে নিবা, আর যেটুকু আমি গুরুত্বপূর্ণ সেটা বলবো। লোকাল অ্যানেস্থেসিয়া হিস্ট্রিটা আসলে সবার জন্য মজার। লোকাল অ্যানেস্থেসিয়া এই জিনিসটা তৈরি হয়েছে মূলত একটা গাছের পাতা থেকে, কোকা লিভস, বুঝছো? যে এটা প্রায় ৮,০০০ বছর ধরে সাউথ আমেরিকান যে অংশ আছে, বিশেষ করে ইকুয়েডর, পেরু, চিলি, এইসব জায়গার লোকজনরা এই কোকা গাছ সম্বন্ধে জানতো, এবং এইখান থেকে আলটিমেটলি কোকেইন তৈরি হয়। এই কোকেইনটাই আরো বেশি তোমার পিউরিফিকেশন করে লোকাল অ্যানেস্থেসিয়া তৈরি হয়। কোকেন তো নাম শুনছো, কোকেন হচ্ছে এক ধরনের তোমার কি অ্যাডিকশন তৈরি করে, এক ধরনের ড্রাগ, তাই না? এটা মনে হয় সবাই একটু আধটু নাম শুনছে। অ্যানালজেসিক স্যার, না নার্কোটিক অ্যানালজেসিক। হ্যাঁ, তাই আমরা মূলত ইউজ করি এই যে আমাদের লোকাল অ্যানেস্থেটিক্স গুলো অনেকটা কোকেইন ডেরিভেটিভস এর মতো, বুঝছো? তা লোকাল অ্যানেস্থেসিয়া প্রথম যে আবিষ্কার করে, জানে যে কি এটা দিয়ে কোনো কাজ হয়, সেটা প্রথম হচ্ছে সিগময়েড ফ্রয়েড। আর পরবর্তীতে চোখে প্রথম লোকাল অ্যানেস্থেসিয়া শুরু হয়, যেটা শুরু হয় হচ্ছে তোমার কত 1884 সালে। আর লোকাল অ্যানেস্থেসিয়া মানে যে আমরা যেটা ব্যবহার করি সবার আগে তৈরি হয়েছে প্রোকেইন, সেটা তৈরি হয় 1905 সালে। তাই এটা হিস্ট্রি আর কি। এটা তোমার হচ্ছে অনেক সময় ইন্টারেস্টিং কিভাবে জিনিসটা তৈরি হলো, কিভাবে আসলো। তা আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে দেখব, লোকাল অ্যানেস্থেসিয়া কিন্তু মানে অনেক রকম আছে। লোকাল অ্যানেস্থেসিয়া এটা হচ্ছে তোমার কেমিক্যাল কম্পাউন্ড, এটা তোমাদের এত দরকার নেই। কিন্তু যেটা তোমাদের দরকার, লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাক্টিভিটি স্ট্রংলি পিএইচ ডিপেন্ডেন্ট। বডির পিএইচ কত জানো তোমরা? হিউম্যান বডির পিএইচ? হিউম্যান বডির পিএইচ কত জানো তোমরা? হ্যালো, শুনতেছো তোমরা? শুনতে জি পাচ্ছি। স্যার। জি স্যার, শুনতে পারতেছি স্যার। সাধারণত হিউম্যান বডির পিএইচ হচ্ছে তোমার 7.4, আর নরমাল পানির পিএইচ হচ্ছে 7। পানিকে যদি নিউট্রাল ধরা হয় তাহলে, স্যার, হ্যাঁ, তাহলে
7 এর নিচে নামলে মানে উপরের দিকে গেলে 1 2 3 4 এদিকে গেলে কি হবে তোমার আস্তে আস্তে অ্যাসিডিক হবে বডিটা, বুঝছো? আর 7 থেকে মানে 10 এর দিকে গেলে আস্তে আস্তে কি হবে মানে সেটা উল্টা অ্যাসিডের উল্টা কি অ্যালকালি, তাই না? বেজ। আর এসে তো কোন লোকাল অ্যানেস্থেটিকটা কেমন? অ্যালকালিন স্যার। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিকটা হচ্ছে একটা এক ধরনের হচ্ছে বেজ। লোকাল অ্যানেস্থেসিয়ার পিএইচ রেঞ্জ কত? 8 থেকে 9। আর বডির পিএইচ কত? 7.4। তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া নরমালি যদি দেওয়া হয় তখন বডিতে ও ভালোই কাজ করবে। যদি তোমার কোনো অ্যাবসেস ফর্মেশন হয়, অ্যাবসেস হইলে ওইখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়, ফলে ওইখানে যদি তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দাও তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া ও অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না। এটা এই জায়গার এই কমপ্লেক্স স্ট্রাকচার তোমাদের এই জন্য দেখালাম যে লোকাল অ্যানেস্থেসিয়া সবচেয়ে ভালো কাজ করে কোনটায়, যে অ্যালকালাইন পিএইচ মানে তোমার 7.4 এর উপরে, ঠিক আছে? এটা বলার এই কারণ যে সাধারণত এই কন্ডিশনে লোকাল অ্যানেস্থেসিয়া গুলো কি করবে, অ্যাবসেস যদি লোকাল অ্যানেস্থেসিয়া দাও তাহলে ওখানে অ্যাবসেসে ওই লোকাল অ্যানেস্থেসিয়া ভালো কাজ করবে না। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদেরকে এই স্লাইডটা আমি দেখালাম। লোকাল অ্যানেস্থেসিয়া দুই রকম, একটা হচ্ছে তোমার এস্টার লিঙ্কেজ আর অ্যামাইড লিঙ্কেজ, মানে দুইটা কোয়ালিটি আছে, দুই ধরনের কেমিক্যাল স্ট্রাকচার। আমরা যেটা ব্যবহার করি যে লিডোকেইন, সেটা হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ, বুঝছো? মানে এই যে লিঙ্কেজ, এটা এত জটিল স্ট্রাকচার তোমাদের বোঝার দরকার নেই। ওদের কেমিক্যাল স্ট্রাকচার দেখলে দেখা যায় দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এস্টার তোমার হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, আর একটা হচ্ছে অ্যামাইড লোকাল অ্যানেস্থেসিয়া। আমরা যেগুলো ব্যবহার করি সাধারণত সেগুলো সব অ্যামাইড লোকাল অ্যানেস্থেসিয়া। আচ্ছা, এবার এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া কমনলি যেগুলো ইউজ করি তার নাম আছে কিছু, এবং সেইগুলোর আসলে ডিউরেশন অফ অ্যাক্টিভিটি কতখানি। আল্ট্রা শর্ট অ্যাক্টিং, মিডিয়াম আর লং। আমরা সাধারণত চোখে ইউজ করি না, তোমরা অনেকে চোখেও কাজ করবা। তো চোখে সাধারণত অনেক বেশি সময় কাজ করে, সফট টিস্যুতে কাজ দেখো। তা আমরা সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে দুইটা জিনিস নিয়ে, শর্ট অ্যাক্টিং আর হচ্ছে কি লং অ্যাক্টিং, ঠিক আছে? তো শর্ট অ্যাক্টিং এ সাধারণত কত সময় কাজ করে দেখো, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তার মধ্যে কি লিডোকেইন আর হচ্ছে প্রিলোকেইন। লিডোকেইনটা কিন্তু লিগনোকেইন লিডোকেইন একই নাম, এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামকরণ, ঠিক আছে? আমরা যেটা ব্যবহার করি আমরা কিন্তু লিগনোকেইন ব্যবহার করি বা লিডোকেইন ব্যবহার করি, দুইটা কিন্তু একই জিনিস কিন্তু নাম ভিন্ন। তোমরা অনেক সময় কোনো অ্যাম্পুলের গায়ে দেখবে লিডোকেইন, কোনো অ্যাম্পুলের গায়ে দেখবে লিগনোকেইন, কিন্তু দুইটা জিনিস কিন্তু একই জিনিস। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, আর শুনতে পাচ্ছ তোমরা? দুইজন আনমিউট করে রাখো, হ্যাঁ আনমিউট করে রাখো যাতে আমি তোমাদের জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ মাঝে মাঝে একটু জিজ্ঞেস করলে অ্যানসার দেব, তাহলে বুঝতে পারবো যে ইন্টারনেট ইন্টারাপ্টেড হয়নি। তাহলে কি কি বলো, কি কি ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে আল্ট্রা শর্ট মানে খুব অল্প সময়, শর্ট মানে তার চেয়ে বেশি সময়, মিডিয়াম মানে মাঝামাঝি, আর লং মানে অনেকক্ষণ। আর বুপিভাকেইন আর ইট্রোডেকেইন এটা কত তোমরা দেখছো, এই যে 200 সময় 4 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত কাজ করে। এটা কি, এটা যে আমরা স্পাইনালে দিই, কি স্পাইনাল যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেই তোমরা যখন ওয়ার্ডে আসবা দেখবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেয় বুপিভাকেইন। আর আমরা লোকালে বিভিন্ন জায়গায় ইনজেকশন দিই বা হাতে পায়ে বিভিন্ন জায়গায় মাথায় বিভিন্ন ইনজেকশন দিই, সেটা কি দিই, সেটা লিডোকেইন। লিডোকেইনটা শর্ট অ্যাক্টিং আর বুপিভাকেইনটা লং অ্যাক্টিং। তো লং অ্যাক্টিং গুলো কোন জায়গায় কাজে লাগবে, যখন ধরো স্পাইনাল দিতে যাবা, স্পাইনাল দিতে গেলে তোমার তো অনেক সময় অপারেশনে লাগতে পারে, তাই না? আমরা লিম্বে অপারেশন করি বা তখন আমাদের এই যে কি বুপিভাকেইন লাগবে। আর যখন আমরা অল্প সময় চাই তখন কি লাগবে, লিডোকেইন। তো সহজ, এবং এই স্লাইডটা দেখলে তুমি সহজেই বুঝবা যে কোনটা কত সময় ধরে কাজ করে। আরেকটা জিনিস, যে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তোমার কত সময় লাগবে তার কাজ শুরু হতে। সাধারণত কাজ শুরু হতে 2 থেকে 5 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই তুমি যদি করতে চাও, ওখানে ইনসিশন দাও বা স্টিচ দাও, তাহলে কিন্তু পেইন পাবে। তোমাকে অবশ্যই 5 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। আর তোমরা এই ভিডিওটা দেখছিলে, আমি যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে লোকাল অ্যানেস্থেসিয়ার উপর একদম ভদ্রলোকের লেকচার, ইউটিউবে ভিডিও দেখছিলাম। জি স্যার দেখছিলাম স্যার। ওটা কিন্তু খুবই চমৎকার লেকচার, সে কিন্তু খুব সুন্দর করে বোঝাইছে লোকাল অ্যানেস্থেসিয়া কতখানি দিব, বেশি দিব না কম দিব, এবং কত সময় পরে কাজ করবে, কিভাবে ইনজেকশনটা দিব, এবং কি কি সমস্যা হতে পারে, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝাইছে। ভিডিও দেখলে অনেক সময় কি হয় যে অনেক জিনিস তুমি ভালো বুঝতে পারো। তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি
প্রয়োজনীয় কি একটা লোকাল অ্যানেস্থেসিয়া তাহলে কিভাবে ভাগ করা যায়। আমি একটা বললাম কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে কিভাবে এস্টার গ্রুপ আর কি অ্যামাইড গ্রুপ, তাই না? আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো সবই সাধারণত অ্যামাইড গ্রুপ। আবার যদি কত সময় ধরে কাজ করে সেটা যদি আমি ভাগ করি তাহলে কি আল্ট্রা শর্ট অ্যাক্টিং, মিডিয়াম অ্যান্ড লং অ্যাক্টিং। আমরা যে দুইটা লোকাল অ্যানেস্থেসিয়া সবচেয়ে বেশি ইউজ করি, লিডোকেইন বা লিগনোকেইন এবং বুপিভাকেন, এই দুটো কেমন ভাবে পড়ে, শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। আমরা বুপিভাকেন সাধারণত ব্যবহার করি হচ্ছে তোমার স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে। আর যদি অনেক সময় নার্ভ ব্লক দেওয়া হয়, নার্ভ ব্লক গুলো কি হাতে অপারেশন করার সময় ব্র্যাকিয়াল প্লেক্সাস নাম শুনছো না তোমরা? ব্র্যাকিয়াল প্লেক্সাস নাম শুনছো, যে হাতের ওখানে যে নার্ভ গুলো যে প্লেক্সাস থেকে আসে, ব্র্যাকিয়াল প্লেক্সাস। হ্যাঁ, সেটার জন্য আমরা বুপিভাকেন ইউজ না করি। স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমি যেটুকু বলবো শুধু সেটুকু খেয়াল রাখো। প্রথমে আমরা এই ওষুধগুলোকে সাজাইছি, তোমাকে আমি বলছিলাম কি তোমার লোকাল অ্যানেস্থেসিয়া দুই ভাগে ভাগ করা যায়, এস্টার্স আর অ্যামাইডস। এস্টার্স এর মধ্যে কি পড়ে, তোমার বেনজোকেইন, তারপরে কোকেইন, টেট্রাকেইন, প্রোকেইন। এর একটাও আমরা কিন্তু ইউজ করি না, এস্টার গুলো আমরা একটাও আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজ করি না। অতএব এস্টার গুলো নিয়ে আমি আর এখন বেশি আলোচনা করতে যাচ্ছি না। আমরা ব্যবহার করি, আমার কার্সার খেয়াল করতেছো, এই কম্পিউটারের কার্সার কিভাবে ঘুরতেছে খেয়াল করা যায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা ইউজ করি জি, কি, কোন কেমিক্যাল ক্রাইটেরিয়াটা ইউজ করি, বুপিভাকেন। এই অ্যামাইডস গুলো, অ্যামাইডস এর মধ্যে আছে কি তোমার লিডোকেইন, বুপিভাকেন, এই দুইটা নিয়ে আমি বেশি তোমাদেরকে গুরুত্ব দিব। তাহলে দেখো এই অ্যামাইড গুলো অ্যালার্জিক রিয়াকশন অনেক সময়, অনেক লোকাল অ্যানেস্থেসিয়া দিলে একটা কমপ্লিকেশনস কি ওই জায়গায় অনেক সময় লাল হয়ে যায়, ব্লিস্টার হয়, এরকম অনেক সমস্যা হতে পারে। কিন্তু অ্যামাইড গুলো সে ভেরি রেয়ার অ্যালার্জিক রিয়াকশন, ঠিক আছে? আর অ্যামাইড গুলো কি অনসেট অফ অ্যাকশন, মানে কত তাড়াতাড়ি কাজ করে, মডারেট টু খুব দ্রুত কাজ করে, ঠিক আছে? আর হচ্ছে তোমার আমাদের অ্যামাইড কি বুপিভাকেন আর লিডোকেন, এই দুটাকে ঘরে এসে দেখো, এই দুটার ঘরে আমাদের কি দেখাচ্ছে, বুপিভাকেন শক্তি কি অনেক শক্তিশালী, কারণ অনেক সময় ধরে থাকে, তাই না, হাই। তারপরে ওয়ান সেট স্লো, স্পাইনাল দিলে একটু কিছু সময় অপেক্ষা করতে হয়, তারপরে কাজ শুরু হয়। আর হচ্ছে ডিউরেশন তোমার হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে কাজ করে। আর আমরা আরেকটা লিডোকেইনের শক্তি একটু কম, কারণ এটা কি তোমার কত অ্যাক্টিং, এটা হচ্ছে তোমার শর্ট অ্যাক্টিং, তাই না? শর্ট অ্যাক্টিং কত তোমার সফট টিস্যুতে কাজ করে তোমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর খুব দ্রুত কাজ শুরু করে, 2 থেকে 5 মিনিটের মধ্যেই তোমার লোকাল দেওয়ার পরে কাজ শুরু করতে পারো তুমি, ঠিক আছে? আর এদের ডিউরেশনটা কেমন, শর্টই বলছে, এটা ইন্টারপ্রেট বলতেছে, বিভিন্ন বই একটু টাইম বিভিন্ন ভাবে দেখায়, আমরা এটাকে শর্ট অ্যাক্টিংই ধরবো, আমরা যে আগের ক্লাসিফিকেশনটা দেখাইছি। তাহলে এখানে অ্যাজ এ হোল সমস্ত লোকাল অ্যানেস্থেসিক যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা তোমার গ্রস আইডিয়া দেখাচ্ছে। এখন দেখো তোমাদের জন্য এই জিনিসটা খুবই জরুরি, আমি খুব বেশি তোমাদেরকে দেখাবো না, যে জিনিসটা বেশি সেটা হচ্ছে দেখো লিডোকেইন একজন অ্যাডাল্টের হাইয়েস্ট কতখানি দেওয়া যাবে। তুমি লিডোকেইন বা আমাদের লিগনোকেইন, জ্যাসোকেইন যেসব পাওয়া যায় কত পার্সেন্ট থাকে জানো? 2%। এটা ওয়ার্ডে আসলে দেখবা 2%। তাহলে একজন মানুষের হাইয়েস্ট ডোজ কত? 300 মিলিগ্রাম পর্যন্ত একজন মানুষের হাইয়েস্ট কোথাও দিতে পারবা। কিন্তু 300 মিলিগ্রাম দিতে গেলে তোমার কত এমএল লাগবে দেখো, যদি 0.5% যদি কনসেন্ট্রেশন থাকে তাহলে সেটা 60 এমএল লাগবে, যদি 1% থাকে 330 এমএল লাগবে, আর তোমার 2% 15 এমএল। তাহলে আমি কোনো একজন মানুষকে কখনোই 300 এমএল এর বেশি কি লোকাল দিতে, মিলিগ্রামের বেশি লোকাল দিতে পারবো না। অর্থাৎ 2% যদি জ্যাসোকেইন দিই বা লিডোকেইন দিই তাহলে হাইয়েস্ট কতখানি আমি দিতে পারবো? 15 এমএল। এটা সারা জীবনের জন্য একটা শিখে রাখো, 15 এমএল এর বেশি কখনোই তুমি একজন মানুষকে একটা জায়গায় লোকাল অ্যানেস্থেসিয়া দিতে পারবা না। এর বেশি দিলে এটার জন্য বিভিন্ন রকম টক্সিসিটি ডেভেলপ করতে পারে। সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়া যেসব প্রবলেমগুলো লোকালে থাকলে সাধারণত তেমন বিশেষ প্রবলেম নাই, যখনই ওটা সার্কুলেশনে দ্রুত চলে যায়, মানে যখনই রক্তে চলে যায়, তখনই এই লোকাল অ্যানেস্থেসিয়াগুলোর সমস্যা। আর বুপিভাকেন ওর ডোজটা একটু বেশি আছে, ওটা 175 মিলিগ্রাম পর্যন্ত তোমার হচ্ছে সেফ ডোজ আছে, ঠিক আছে? তাহলে আমি কি শিখলাম, লোকাল অ্যানেস্থেসিয়াটা কতখানি তোমার শর্ট অ্যাক্টিং না লং অ্যাক্টিং শিখলাম,
দুইটা কেমিক্যাল কম্পোজিশন শিখলাম, মানুষে কতখানি দুইটা লোকাল অ্যানেস্থেসিয়া কমনলি ইউজ করি, তার সেফ কতখানি ডোজটা সেফ সেটাও আমি শিখলাম। ঠিক আছে, এই জিনিসটা আরেকটু তোমার কমপ্লেক্স ভাবে দেখাচ্ছে। আমরা অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে অ্যাড্রিনালিন দিই। তোমরা যখন ওয়ার্ডে যাবা তখন দেখবা যে লোকাল অ্যানেস্থেসিয়ার রংটা লাল থাকবে আর গায়ে এ লেখা থাকবে, লোকাল অ্যানেস্থেসিয়া ধরো জ্যাসোকেইন এ বা লিডোকেইন এ লেখা থাকবে, মনে করবা তাতে অ্যাড্রিনালিন দেয়া আছে। অ্যাড্রিনালিন কি? অ্যাড্রিনালিন হচ্ছে তোমার ভ্যাসোকনস্ট্রিকশন করার জন্য এপিনেফ্রিন যেটা, সেটা ব্যবহার করে। এটা যখন লেখা থাকবে সেটা খুবই সাবধানে ব্যবহার করতে হবে। অ্যাড্রিনালিন দেয়া থাকলে ও করবে কি, ভ্যাসোকনস্ট্রিকশন করবে, মানে রক্ত নালীগুলো বন্ধ করে দিবে। তখন কি করবে, ওখানে ব্লিডিংও কম হবে, সাথে সাথে ওই ওষুধটা রক্তে যাইতে পারবে না, মানে তোমার ব্লাডে যাইতে পারবে না। তখন কি হবে, তুমি বেশি পরিমাণ ওষুধ দিতে পারবা। আর সাধারণত তোমার কি, আমরা নর্মাল রেঞ্জ দেখছি যে একটা রোগী কে হাইয়েস্ট আমি 300 মিলিগ্রামে বেশি দিতে পারবো না, একটা অ্যাডাল্টকে। আর যদি ওজন হিসাবে ভাগ করি, যদি রোগীর শরীর ওজন হিসাবে ভাগ করি, তাহলে 4.5 মিলিগ্রাম পার কেজিতে দেয়া যাবে টোটাল ডোজ। এর বেশি কখনোই দেয়া যাবে না। আর এপিনেফ্রিন দেয়া থাকলে, যদি ওর মধ্যে অ্যাড্রিনালিন মেশানো থাকে, তাহলে তুমি একটু বেশি দিতে পারবা। কিন্তু অ্যাড্রিনালিন দেওয়ার সময় কিছু বিপদ আছে, কিছু কিছু জায়গা দেয়া যাবে না। ধরো তোমার কানের লতি, এখানে যদি দাও, এগুলা এখানে আর্টারির সাপ্লাই, এখানে এন্ড আর্টারি, আঙ্গুলের মাথা এন্ড আর্টারি, মানে এই আর্টারি গুলো অন্য জায়গা থেকে আর কানেকশন পাবে না। তুমি যদি আর্টারি গুলো আঙ্গুলের মাথায়, আমার আঙ্গুল যদি খেয়াল করো, দেখো আঙ্গুলের মাথায় যদি তুমি ইনজেকশন দিয়ে অ্যাড্রিনালিন দিয়ে দাও, কানের লতিতে অথবা নাকের মাথায় অ্যাড্রিনালিন দেওয়া ইনজেকশন দিয়ে দাও, তাহলে এখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এমন হতে পারে যে এই জায়গাগুলো অনেক সময় কি হতে পারে, যে তোমার গ্যাংগ্রিনাস হয়ে যাইতে পারে। অতএব এটা থিওরিটিক্যাল একটা রিস্ক, সব রোগী যে হবে এরকম না, এটা থিওরিটিক্যাল একটা রিস্ক, এই রিস্ক হইতে পারে। সেই জন্য আমরা আঙ্গুলে, কানের লতিতে, নাকের মাথায় এইসব জায়গায় কোনো সমস্যা হলে কখনো অ্যাড্রিনালিন দেওয়া ইনজেকশন আমরা দিব না। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর আমরা সবচেয়ে বেশি ইউজ করি লিডোকেইন। লিডোকেইনের নর্মাল সেফ ডোজ কত? হাইয়েস্ট 300 মিলিগ্রাম বা 15 ml 2% লিডোকেইন। আর যদি আমরা কেজি হিসাব করি 4.5 মিলিগ্রাম পার কেজি। আর যদি অ্যাড্রিনালিন মেশানো থাকে তাহলে সেটা 7 মিলিগ্রাম দেওয়া যাইতে পারে, কিন্তু অ্যাড্রিনালিন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা একটু কমপ্লেক্স আলোচনায় যাই। আসলে তোমার এরা কিভাবে কাজ করে। এই লোকাল অ্যানেস্থেসিয়া গুলো কাজ করে হচ্ছে তোমার যে লোকাল টিস্যুর যে নার্ভ ফাইবার গুলো আছে সেখানে আছে, সেই নার্ভ ফাইবার গুলোর যে সোডিয়াম চ্যানেল আছে সেইগুলোর উপর কাজ করে। এটা এত জরুরি কিছু না তোমাদের শেখার। ঠিক আছে, ওই সোডিয়াম চ্যানেল গুলো বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে ওই তোমার নার্ভ ফাইবার গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা জিনিসই আমরা দেখব যে আসলে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কোন কোন জিনিসগুলো আগে আগে যায়। সববার আগে যায় সিম্প্যাথি ট্রান্সমিশন। সিম্প্যাথি ট্রান্সমিশন কি? তোমার সোয়েটিং, তারপরে তোমার হচ্ছে এই যে তোমার যে হেয়ার ফলিকুল গুলো আছে এগুলোর হচ্ছে তোমার ইরেকশন, এই জিনিসগুলো তোমার খুব দ্রুত চলে যায়। তারপরে যায় হচ্ছে তোমার হচ্ছে টেম্পারেচার, পেইন, টাচ, ফাইনালি মোটর। সাধারণত আমরা দেখো যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে রোগী কিন্তু বুঝতে পারে যে এই শেষে ওখানে কিছু ইনজেকশন দেওয়া হচ্ছে বা ওখানে বেশি কিছু কাটা হচ্ছে, এটা যেটা বুঝতে পারে, কিন্তু ব্যথা পায় না। কেন পায় না? কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সবচেয়ে আগে চলে যায় পেইন অ্যান্ড টেম্পারেচার। এবং তুমি একটা জিনিস দেখো যে এখানে এই গ্রাফটা দেখলে যদি বুঝতে পারবা, লোকাল অ্যানেস্থেসিয়া সবচেয়ে বেশি কাজ করে পেইনের উপরে। যে তিনটা সেনসিটিভিটি ব্লক, তিনটা চারটা প্লাস দেয়া আছে, সিম্প্যাথেটিক চারটা প্লাস দেয়া আছে। তারপরে দেখো পেইন টেম্পারেচার তিনটা দেয়া আছে। তারপরে দেখো কিন্তু দেখো টাচ প্রেসার, প্রোপ্রিওসেপশন মোটর, মানে টাচ প্রেসার মানে ওখানে তুমি কিছু কাটতেছো, ধরতেছো, রোগী কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিলে এগুলো বুঝতে পারবে, কিন্তু পেইন এগুলো বুঝতে পারবে না। অতএব অনেক সময় রোগীরা বলে যে স্যার আমি তো বুঝতে পারতেছি। এই বুঝতে পারা মানে পেইন না, এই বুঝতে পারা মানে ওখানে তুমি ধরতেছো, চাপ দিচ্ছ, এই জিনিসগুলো কখনোই তোমার হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া দিলে এই লোকাল অ্যানেস্থেসিয়া যে ওষুধ আছে এই ওষুধগুলো এই জিনিসগুলো অতখানি ব্লক করতে পারবে না। এবং
মোটর অ্যাক্টিভিটি সেটা ডোজের উপর নির্ভর করবে। ধরো এইটাও অনেকখানি পরে তোমার এফেক্টেড হয়। অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া দিলে আমাদের মনে রাখতে হবে মেইনলি সে কি হবে, তার টেম্পারেচার, পেইন, লাইট টাচ এগুলো সে বুঝতে পারবে না, কিন্তু যে প্রেশার, ডিপ টাচ, তারপরে বিভিন্ন পজিশন অফ দ্য লিম্ব এগুলো কিন্তু সে বুঝতে পারবে। অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া তোমার সবকিছু যে অ্যানেস্থেসিয়া করবে তা না, ও শুধুমাত্র সেন্সরি ব্লকটাই মেইনলি করে। বেশি দিলে বা ফাইনালি মোটর ব্লক করবে, কিন্তু প্রাইমারিলি ও কি করবে, সেন্সরি ব্লক। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে যে তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে মনে করবা যে রোগীকে এখানে যতই চাপ দিই বুঝতে পারবে না, তা কিন্তু না। সে কিন্তু শুধুমাত্র তার সেন্সরি পার্টটা বুঝতে পারবে না, কিন্তু অন্যান্য অংশগুলো বুঝতে পারবে। ঠিক আছে। এই যে পিএইচ ডিপেন্ডেন্ট আমি বললাম যে লোকাল অ্যানেস্থেসিয়ার কাজ সবসময় পিএইচ ডিপেন্ডেন্ট, এবং সবচেয়ে ভালো কাজ করে যে অ্যালকালাইন পিএইচ এ, মানে বডির পিএইচ বলা হয় 7.5, পানির পিএইচ 7, আর বডির পিএইচ 7.5। বডি হচ্ছে একটু অ্যালকালাইন স্ট্যাটাস বডির, আর এই স্ট্যাটাস যদি অ্যাসিডিক হয়ে যায়, বিশেষ করে যখন অ্যাবসেস ফর্মেশন হয়, ওই জায়গা প্রচুর তোমার ল্যাকটিক অ্যাসিড এবং আরো অনেক কিছু তৈরি হয়, অ্যাবসেস ফর্মেশন হলো ওই জায়গাটা অ্যাসিডিক হয়ে যায়। সেজন্য অ্যাসিডিক এনভায়রনমেন্টে এই লোকাল অ্যানেস্থেসিয়া কাজ করে না ভালো। এটাই কারণ যে পাসের মধ্যে কখনো লোকাল অ্যানেস্থেসিয়া দিলে রোগী অ্যানেস্থেসিয়া পায় না। সেজন্য যখন বলে যে অ্যাবসেস ড্রেন করতে হবে, এটা হচ্ছে কি করতে হবে, এটাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে ড্রেন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার ইম্পর্টেন্ট যেটা আসি, আনওয়ান্টেড ইফেক্ট। এটা হচ্ছে তোমাদের জানতে হবে যে লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, লোকাল অ্যানেস্থেসিয়ার আনওয়ান্টেড ইফেক্ট কি? মেইনলি ইনডিউস সিস্টেমিক সার্কুলেশন, এই কথা মনে আসতো। সেই জন্য লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আমরা যখন ইনজেকশন দিই, তোমরা একটা ভিডিও দেখছো না লোকাল অ্যানেস্থেসিয়া কিভাবে দিচ্ছে, ওই যে একটা মডেল করে একজন ইনজেকশন দিল, একটা ইনসিশন তার প্রায় 0.5 থেকে 1 সেন্টিমিটার দূর থেকে ইনজেকশন দিয়ে দিয়ে গেল। এই ভিডিওটা দেখছো তোমরা? জি স্যার, আপনি যেটা দিয়েছিলেন ওইটা দেখছি স্যার। হ্যাঁ, তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সবসময় একটা জিনিস করতে হবে, তোমাকে সিরিঞ্জটা পিছনের দিকে ব্যাক ফ্লো করে দেখতে হবে যে কোনো ব্লাড আসতেছে কিনা। যদি কোনো ব্লাড আসে তাহলে সেখানে তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দিবা না। ঠিক আছে, সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কি হবে, ওই লোকাল অ্যানেস্থেসিয়া চলে যাবে কোথায়, সার্কুলেশন। সার্কুলেশনে গেলেই লোকাল অ্যানেস্থেসিয়া থেকে কি সমস্যা হবে, বিভিন্ন সাইড ইফেক্ট হবে। সেই সাইড ইফেক্টটা কি? যদি বেশি পরিমাণ যায়, প্রথমে কি হবে, কনফিউশন, মাসেল ড্রাউজিনেস, মাসেল টুইসিং, আরো বেশি হলে কনভালশন, কমা এক সময় রোগী কার্ডিওভাস্কুলার কলাপসে মারা যাবে যদি তুমি অনেক বেশি পরিমাণ তুমি সিস্টেমিক সার্কুলেশন দিয়ে দাও। লোকাল অ্যানেস্থেসিয়া কখনোই ব্লাড ভেসেলের মধ্যে দেয়া যাবে না। লোকাল অনেক ব্লাড ভেসেলে দেওয়ার জন্য ব্যবহার করে, সেটা কার্ডিওলজিতে ব্যবহার করে। অনেক সময় যাদের হার্টে কোনো সমস্যা থাকে, এটাও খুব অল্প ডোজে, দেখো এখানে একটা ছবিতে দেখো 5 মাইক্রোগ্রাম পার এমএল, এটার নিচে এটা হার্টের উপরে কিছুটা কাজ করে, অ্যান্টি অ্যারিথমিক হিসেবে কাজ করে। কিন্তু আবার বেশি চলে গেলে তখন আবার হার্টকে ডিপ্রেস করে, এবং নিউরোলজিক্যাল এবং কার্ডিওলজিক্যাল সিমটমসই মূলত বেশি একটা লোকাল অ্যানেস্থেসিয়া। মানে নিউরোলজিক্যাল সাইন সিমটমস এবং কার্ডিওলজিক্যাল সাইন সিমটমস এর জন্য লোকাল অ্যানেস্থেসিয়া কখনো সার্কুলেশন দেওয়া যাবে না। তাহলে টক্সিসিটিটা কি? আমরা টক্সিসিটি লোকাল অ্যানেস্থেসিয়া কি দুইটা ফর্মে আছে। একটা হচ্ছে যে সিস্টেমিক টক্সিসিটি আর লোকাল টক্সিসিটি। সিস্টেমিক টক্সিসিটি কেমন হতে পারে? কার্ডিয়াক টক্সিসিটি হতে পারে আর কার্ডিও টক্সিসিটি হতে পারে। আর লোকাল টক্সিসিটি হচ্ছে নিউরাল ইনজুরি আর ট্রানজিয়েন্ট নিউরোলজিক্যাল সিমটমস, টিএনএস। এটা এত বেশি শেখার দরকার নেই, শুধু শেখা দুই ধরনের টক্সিসিটি। লোকাল মানে যেখানে ইনজেকশন দিবা সেই জায়গাটায় কি হতে পারে, নার্ভ গুলো ডিজেনারেশন হতে পারে, নার্ভে ইনজুরি হতে পারে। ধরো তুমি নার্ভের মধ্যেই লোকাল দিয়ে দিলা, আমরা লোকাল দেওয়ার কথা কি নার্ভের পাশে আশেপাশে, কিন্তু তুমি ধরো একটা নার্ভের সাবস্টেন্সের মধ্যে লোকাল দিয়ে দিলা, তখন কিছু টক্সিসিটি হয়। এটা তো খুবই রেয়ার, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর ট্রানজিয়েন্ট নিউরোলজিক্যাল সিমটমস মানে এটা অল্প সময়ের জন্য কিছু নিউরোলজিক্যাল সিমটমস হয়, এটা ব্যাখ্যা করা যায় না কেন হয়, কিন্তু লোকাল দিলে হতে পারে। আর সিস্টেমিক টক্সিসিটির মধ্যে সিএনএস টক্সিসিটি, কার্ডিও টক্সিসিটি। ঠিক আছে, তা এই তোমার কি, এই যে দেখো, নিউরোটক্সিসিটি রেজাল্টিং ফ্রম লোকাল ইফেক্ট প্রডিউসড বাই ডাইরেক্ট কন্টাক্ট উইথ আ
তোমার হচ্ছে নিউরাল এলিমেন্ট। আর সিস্টেমিক টক্সিসিটি ইনঅ্যাডভারেন্ট মানে হচ্ছে যে হঠাৎ করে তোমার অসাবধানতা বশত বা তুমি চাওনি কিন্তু তারপরে সার্কুলেশন চলে গেল, অথবা ডাইরেক্ট তুমি ইনজেকশন দিতে যায় ভ্যাসেলের মধ্যে দিয়ে দিলা, তখন ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন দিয়ে দিলা অথবা অ্যাবজর্পশন, অথবা যেখানে বেশি পরিমাণ দিয়ে দিছো। তোমাকে আমি বলেছি বারবার এক কথা আমি রিপিট করতেছি, নরমাল সেফ ডোজ কত? নরমাল সেফ ডোজ হচ্ছে তোমার যে 4.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এর চেয়ে বেশি দিয়ে দিছিল, কোথাও দিয়ে দিছো, তখন ওই জায়গা থেকে অ্যাবজর্পশন হয়ে লোকাল সার্কুলেশনে চলে গেলে তখন তোমার এই টক্সিসিটি গুলো ডেভেলপ করতে পারে। তাহলে এই টক্সিসিটি গুলো কি সেটা আমরা দেখি একটু। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি গুলো কি? অ্যাজিটেশন, কনফিউশন, মানে রোগী উত্তেজিত হয়ে যাবে, রোগী উল্টো পাল্টা বিহেভ করতে পারে, রোগীর কোনো অংশে শরীরের কোনো অংশে ট্রেমর দেখা দিতে পারে, কনভালশন, রোগীর খিঁচুনি হতে পারে, আর শেষে কি রেসপিরেটরি ডিপ্রেশন, মানে তার হচ্ছে রেসপিরেটরি সেন্টার মানে যে শ্বাস প্রশ্বাস নেই সেই জায়গাটা তোমার হচ্ছে প্যারালাইজড হয়ে যেতে পারে। এটা বেশি পরিমাণ ডোজ এবং সিস্টেমিক দিলে। কার্ডিওভাস্কুলার ইফেক্ট কি? মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, এবং যে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, ভ্যাসোডাইলেশন লিডিং টু ফল অফ দ্য ব্লাড প্রেশার, মানে হার্ট যদি পাম্প করা দুর্বল হয়ে যায় তখন কি হবে? তখন কিন্তু কার্ডিয়াক ডিপ্রেশন হয়ে যাবে, মানে হার্ট ভালো কাজ করছে না, তারপরে ব্লাড প্রেশার ফল করবে। আর অকেশনাল হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, এটা ওই অ্যানাফাইলাক্সিস যে কোনো ওষুধ, কারণ একটা ওষুধ যখন তোমাকে তৈরি করে দিবে ওষুধের মধ্যে অনেক জিনিস থাকে, লিকুইড থাকে, বিভিন্ন অ্যাডিটিভ থাকে, ওর যে কোনো একটা জিনিসেরই তোমার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। তো লোকালের ক্ষেত্রে খুব কমই দেখা যায়, সাধারণত সিস্টেমিক সাইড ইফেক্টটাই মেইনলি দেখা যায়, বুঝছো? তাহলে আমাদের কি দাঁড়ালো? লোকালের সাইড ইফেক্ট, সিএনএস টক্সিসিটি। সিএনএস টক্সিসিটি গুলো আরেকটু যদি ব্যাখ্যা করতে চাও তাহলে দেখো যে রোগী প্রথমে একটু ঘুম ঘুম ভাবের কথা বলবে, মাথার মধ্যে এটা হালকা হালকা লাগবে, কানের মধ্যে সমস্যা, চোখে কানের সমস্যা হবে, তারপরে আস্তে আস্তে তোমার হচ্ছে কি হবে, এরপরে তোমার কনভালশন হবে, তারপরে আস্তে আস্তে কমাতে যাবে। আর্লি সিমটমস এর মধ্যে কি পড়ে? রোগী সাধারণত লোকালে টক্সিসিটি যদি হয় আর্লি সিমটমস এর মধ্যে মেইনলি বলবে রোগী জিভায় কোনো মেটালিক টেস্ট লাগতেছে, বুঝছো? মেটালিক টেস্ট লাগতেছে, এবং চোখের মধ্যে চোখে অনেক সময় দেখা যাচ্ছে যে চোখ নিস্টিগমাস, মানে চোখে এক ধরনের মুভমেন্ট হবে চোখের অকুলার মাসেলে, আর হচ্ছে বিভিন্ন জায়গায় মাংসগুলো স্পাজম দেখা যায়, মাসেল টুইচিং আর কনভালশন। তারপরে আস্তে আস্তে তোমার হচ্ছে কি হবে, এবং এখন দেখো যে আমরা এখন আবার সহজ জিনিসে চলে যাই, কিছু কঠিন জিনিস আমরা গেছিলাম, এখন আমরা দেখি কোথায় লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সাব অ্যারাকনয়েড স্পেসে, এই যে এখানে সিএসএফ এর মধ্যে। এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এই তোমার যে স্পাইনাল কর্ডের যে কাভারিং আছে তার বাইরে। স্পাইনাল ব্লক দেওয়া হয় আরো নিচে, কর্ডাল ব্লক দেওয়া হয় নিচে একদম, এই যে দেখো ছবিতে বুঝবা কোন জায়গায়। এটা একটা স্পাইনাল কর্ডের স্ট্রাকচার, স্পাইনাল কর্ডটা কিভাবে শেষ হয়েছে, সেখানে কোনটা কোন জায়গায় দিলে কি অ্যানেস্থেসিয়া হয়, এটা ছবি। এবার দেখো স্পাইনাল কর্ড কোথায় কোথায় দেওয়া যায়, রিজিওনাল ভাবে দেওয়া যায় স্পাইনাল অ্যানেস্থেসিয়া, সারফেস দেওয়া যায়, সারফেস মানে অনেক সময় দেখা যায় মলম আছে, জ্যাসোকিন জেলি, এগুলো সারফেস অ্যানেস্থেসিয়া। ইনফিল্ট্রেশন মানে আমরা যে লোকাল গুলো যেগুলো দিই ওই কাটা ছেঁড়া এগুলো করার জন্য, ওখানে ইনজেকশন হিসেবে দেওয়া হয় ইনফিল্ট্রেশন। ফিল্ড ব্লক আছে, নার্ভ ব্লক আছে। নার্ভ ব্লক গুলো কি? এই যে তোমার বিভিন্ন ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, এই ব্লক গুলোকে নার্ভ ব্লক বলে। ইনফিল্ট্রেশন ফিল্ড ব্লক কি? ফিল্ড ব্লক হচ্ছে তোমার সাধারণত এই যে জায়গাটা অপারেশন করবা তার প্রক্সিমালি তোমার কিছু জায়গাতে অ্যানেস্থেসিয়া দিয়ে ডিস্টালে পুরো জায়গাটা তোমার অ্যানেস্থেটিস করাকে এটাকে ফিল্ড ব্লক বলে। নার্ভ ব্লক হচ্ছে কোনগুলা? নার্ভ ব্লক হচ্ছে তোমার এই যে ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, এই ব্লক গুলোকে বলা হয় নার্ভ ব্লক। তারপরে সারফেস অ্যানেস্থেসিয়া তো বললাম যে মলম বা এগুলো বিভিন্ন লোকাল অ্যাপ্লিকেশন দিয়ে সারফেসে, যেমন জ্যাসোকিন জেলি দিয়ে আমরা যখন, বা লিডোকিন জেলি দিয়ে যখন আমরা ক্যাথেটার করি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া কি? স্পাইনাল অ্যানেস্থেসিয়া আমরা যেটা কমনলি দিই বুপিভাকেন দিয়ে দিই, এবং সেটাতে কমপ্লিকেশনস কি হতে পারে?
হাইপোটেনশন, হেডেক, নওশিয়া, ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া, প্যারালাইসিস। অতএব এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেপটিক মেনিনজাইটিস, স্পাইনাল অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন গুলো হতে পারে। এপিডুরাল অ্যানেস্থেসিয়া কি? স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেমন দেওয়া হয় সিএসএফ এর মধ্যে বা সাবআরাকনয়েড স্পেসে, এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তার বাইরে। এই যে ছবি একটু দেখো, এপিডুরাল অ্যানেস্থেসিয়া বাইরে, তারপরে এই যে ডুরাম ম্যাটার, আর হচ্ছে স্পাইনাল ব্লক দিচ্ছে যে সিএসএফ এর মধ্যে বা সাবআরাকনয়েড স্পেসে, কডালও দিচ্ছে যে এদিকে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসলে একটু সামারাইজ করব যাতে তোমার কোনটুক দরকার সেটুক তুমি যাতে পিক আপ করতে পারো। লোকাল অ্যানেস্থেসিয়া আমরা কখন ব্যবহার করি? আমরা বিভিন্ন মাইনর প্রসিডিউর, ছোটখাটো ইনজুরি, ল্যাসারেশন, স্টিচিং, ঠিক আছে। অ্যাবসেস ড্রেনের কথা বলবা না কখনোই, কারণ অ্যাবসেস ড্রেন আসলে লোকাল দিয়ে ভালো কাজ করে না। এবং অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়াকে যদি আমি আরেকটু বড়ভাবে দেখাই, তখন কি স্পাইনাল অ্যানেস্থেসিয়া যদি লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে আনি, তখন আমরা কি করতে পারি? বিভিন্ন লিম্বের অপারেশন করতে পারি, তারপরে তোমার হাতের অপারেশন করতে পারি, অর্থোপেডিক্স প্রসিডিউর করতে পারি, তারপর ছোটখাটো হার্নিয়া, হার্নিওগ্রাফি, এইসব অপারেশনও এই ফিল্ড ব্লক বা নার্ভ ব্লক দিয়ে আমি করতে পারি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া কিভাবে তৈরি হয়েছিল? প্রথম তৈরি হয় একটা গাছের পাতা কোকেন লিভস থেকে, কোকা লিভস থেকে প্রথমে এই লোকাল অ্যানেস্থেসিয়া গুলো তৈরি হলো। তারপর আস্তে আস্তে আমরা এটা কেমিক্যাল বিভিন্ন রকম তোমার হচ্ছে সিনথেটিক কম্পোনেন্ট এনে তারপরে এখন আমরা মেডিকেলে ইউজ করি। তারপর লোকাল অ্যানেস্থেসিয়া কেমিক্যাল টাইপ কি? দুই রকম, এস্টার, অ্যামাইড। আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যামাইড গ্রুপ। এবং ডিউরেশন অফ অ্যাক্টিভিটি কেমন? আল্ট্রা শর্ট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, মিডিয়াম অ্যাক্টিং, লং অ্যাক্টিং। আমরা যে দুটো ব্যবহার করি লিডোকেইন আর বুপিভাকেন, কেমন? শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। এবং কোনটা আর কতখানি শক্তি এটা দেখাইছি তোমাদেরকে, এবং আমাদের সেফ ডোজ কতখানি সেটা তোমাদেরকে বলে দিছি। এর চেয়ে বেশি কখনো দিবা না। আর কখনো কোথায় দিবা না? রক্তে দিবা না, অ্যাড্রেনালিন মেশানো জিনিস দেখে নেবা, আঙ্গুলের মাথায় দিবা না, তারপরে কোথায় দিবা না, তারপর নাকে, কানে, লতিতে, এসব জায়গায় দেওয়া যাবে না। তারপরে কিভাবে কাজ করে? ওরা হচ্ছে নার্ভ ব্লক করে দেয়। কিভাবে ব্লক করে? বিভিন্ন সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম যে গেট আছে সেই গেটগুলোর উপর কাজ করে। সবচেয়ে বেশি আগে কোন নার্ভের সেন্সেশন যায়? সিম্প্যাথেটিক সেন্সেশন, তারপরে পেইন, টাচ, তারপরে তোমার হচ্ছে মোটর এবং তোমার হচ্ছে ডিপ টাচ, এগুলো অনেক পরে যায়। তারপরে আনওয়ান্টেড ইফেক্টের মধ্যে কি আছে? লোকাল ইফেক্ট হতে পারে, আর একটা সিস্টেমিক। সিস্টেমিক ইফেক্টের মধ্যে কি হতে পারে? কার্ডিও, তোমার হচ্ছে কার্ডিও টক্সিসিটি হতে পারে, নিউরোটক্সিসিটি। কার্ডিও টক্সিসিটির মধ্যে কি হতে পারে? তোমার হাইপোটেনশন, কার্ডিয়াক ডিপ্রেশন, কার্ডিয়াক অ্যারেস্ট। নিউরোটক্সিসিটির মধ্যে কি হতে পারে? তোমার কনফিউশন, অ্যাজিটেশন, তারপরে কনভালশন, কোমা, লাইট হেডনেস, এই জিনিসগুলো হতে পারে। আস্তে আস্তে সিকুয়েন্সিয়াল, আস্তে আস্তে ছোট জিনিস থেকে বড় জিনিসে যাবে, শেষে কার্ডিওরেসপিরেটরি ফেলিয়ার যাইতে পারে। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিভাবে যাচ্ছে। ড্রাউজিনেস, মাসল টুইস্টিং, কনভালশন, কমা, কার্ডিওভাস্কুলার কলাপস, রেসপিরেটরি অ্যারেস্ট। এগুলো ডিপেন্ড করবে যদি রক্তে যায়, এবং ডিপেন্ড করবে কত পরিমাণ ডোজ তুমি দিছো। এখানে আনওয়ান্টেড ইফেক্ট একটা দেখাইছি। তারপরে তোমার হচ্ছে সিএনএস টক্সিসিটি, এটা অত জরুরি কিছু না। তারপরে টাইপস অফ লোকাল অ্যানেস্থেসিয়া, কোথায় দিলে কি নাম হবে, সেরকম কয়েকটা জিনিস তোমাদের দেখাইছি। ঠিক আছে, এখন আমি এটা স্লাইড শেয়ার অফ করতেছি। এখন তোমাদেরকে এই বিষয়ে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, তোমরা দেখি কতখানি খেয়াল করছো। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কে কোশ্চেন করতেছো? নাম বলো। স্যার রাকিব বলছি, স্যার রাকিব হাসান। হ্যাঁ রাকিব, বলো। স্যার এই যে লিডোকেইন তো 50 ml এর বেশি ইউজ করা যাবে না স্যার, এটা তো শুধু নির্দিষ্ট একটা জায়গার জন্য স্যার। হাতে পায়ে 2-3 জায়গায় যদি স্যার হচ্ছে ধরেন ছোট ছোট কেটে গেল, সেক্ষেত্রে তো স্যার মানে নির্দিষ্ট জায়গার জন্য স্যার 50 ml, তাই না স্যার? না, নির্দিষ্ট জায়গা না, এটা হচ্ছে টোটাল বডি ডোজ। টোটাল বডি মিলে 50 ml ইউজ করতে হবে। হ্যাঁ, এবং এটা যদি অনেক মাল্টিপল জায়গায় দিতে হয় তাহলে তুমি কি করবা? ডাইলুট করে নিবা, বুঝছো? ডাইলুট করবে কিভাবে? ওর সাথে নরমাল স্যালাইন বা ডিস্টিল ওয়াটার, নরমাল স্যালাইন মিশাই ডাইলুট করে নিবা। আর বেশি পরিমাণ দিতে হলে তখন আমাদেরকে আসলে অ্যাড্রিনালিনের সাথে করে দিতে হবে, তাহলে আমরা আরেকটু বেশি দিতে পারবো।
এই জিনিসগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, বুঝছো? তুমি ধরো ইচ্ছা মতো ওই বোতল থেকে নিলা আর দিতে থাকলা, এটা কিন্তু টক্সিসিটি ডেভেলপ করে। অনেক সময় আমরা রোগীরাদের ক্ষেত্রে বুঝতে পারি না, বা অনেক সময় আমরা বিপদে পড়ি না, কিন্তু যেদিন বিপদে পড়বো সেদিন বুঝতে পারবো যে এই সমস্যাগুলো হয়েছে। জি স্যার। ঠিক স্যার আছে, আরেকটা কথা স্যার, বলো। স্যার অ্যাবসেসের ক্ষেত্রে যদি স্যার লোকাল অ্যানেস্থেটিক কোথায় ইউজ করা না যায় তাহলে কি ইউজ করবে স্যার? কোথায় অ্যাবসেস ড্রেনের ক্ষেত্রে স্যার। অ্যাবসেস। জেনারেল অ্যানেস্থেসিয়া। জি স্যার। আর কোনো কোশ্চেন? আর কেউ কোনো কোশ্চেন থাকলে হাত উঁচু করে কোশ্চেন করো। হ্যাঁ জি স্যার আছে। হ্যাঁ, কে বলছো? স্যার আমি ঝুমুর বলছি। আচ্ছা বলো। স্যার বলছি যে ঠোঁটে যদি ইনসিশন মানে কোনো সেলাই করা লাগে তাহলে সেখানে হচ্ছে ইনজেকশন অ্যাড্রেনালিন দেওয়া যাবে না, তাই তো? এটার ঠোঁটের থিওরিটিক্যাল ক্ষেত্রে রিস্ক ঠোঁটে যদি সেলাই থাকে, কারণ এইসব জায়গায় যেসব এন্ড অর্গান, ঠিক আছে, এইসব জায়গায় তোমার অ্যাড্রেনালিন ইউজ করতে মানে তোমাকে অনুৎসাহিত করে। মানে এক্ষেত্রে ঠোঁট, অ্যানেস্থেসিয়া। হ্যাঁ ঠোঁট, নাক, আরো এইসব জায়গায় যে মনে রাখতে হবে, এইসব জায়গায় কিন্তু প্রচুর ভাস্কুলার সাপ্লাই, ঠিক আছে? এইসব জায়গায় কখনোই তুমি ইন্ট্রাভাস্কুলার যাতে না যায় সেটা খুবই সাবধানে কাজ করতে হবে, বুঝছো? জি স্যার। অ্যাড্রেনালিন দেয়া যাবে, সেটা হচ্ছে তোমার স্পেশালি ধরো তোমরা যখন করবা, এটা কোনো ডাক্তারের উপস্থিতিতে বা কোনো রিসাসিটেশনের সমস্ত ব্যবস্থা না থাকলে, বা তোমার অন্য সেফগার্ড না থাকলে অ্যাড্রেনালিন দেয়া যাবে না। অ্যাড্রেনালিন কোথায় দেয়া যাবে? ধরো থাইতে কোনো একটা কাজ করতেছো, ব্লাড চাও না, ব্লিডিং চাও না, ওখানে দিতে পারো, কিন্তু আঙ্গুলের মাথায় অ্যাড্রেনালিন দিবা না। তারপরে ফিঙ্গার টিপে দিবা না, তারপর নোজে দিবা না, লিপে দিবা না। অনেক সময় লিপ যদি এখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, ওখানে যদি ইসকেমিয়া ডেভেলপ করে, তাহলে তোমার এটা কসমেটিক সমস্যা হয়ে গেল না? কারণ এইসব জি জায়গায় স্যার। তোমার ভাস্কুলারিটি অনেক বেশি, লিপে হয়তো অত ইফেক্ট আনবে না, কিন্তু এই জিনিসগুলো তোমার হচ্ছে কানের লতে, এই জায়গাগুলোতে এন্ড আর্টারি, মানে যে জায়গার আর্টারি গুলো অন্য জায়গা থেকে আর কোনো সাপ্লাই পায় না, ওরা যখন যায় ওই এক ডাইরেকশনে যায়, আর অন্য জায়গাতে আসার সুযোগ নেই। ধরো থাইতে যদি তুমি এক জায়গা দিলা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশেপাশে রক্ত সরবরাহ আসতে পারে, কিন্তু আঙ্গুলের মাথায় যদি দিতে হয়, সেখানে তোমার যে ডিজিটাল আর্টারি গুলো গেল, ওইটা তো আর অন্য কোথাও থেকে আর কোনো কানেকশন পাবে না, বুঝছো? সেজন্য এই কিছু কিছু জায়গায় এই অ্যাড্রেনালিন ব্যবহার করার জি জন্য খুব স্যার। সাবধানে, ঠিক আছে? হ্যাঁ, আর লিপে তো মানে অ্যানেস্থেসিয়া করাই হয় না। অ্যানেস্থেসিয়া করতে হয়, আমরা দিয়ে দিই কয়েকটা, মানে ভোকাল অ্যানেস্থেসিয়া দিই আর কি। যদি তোমার বেশি কাটা থাকে সাধারণত এগুলো, তখন সেভাবে করতে হবে, কারণ পেইনফুল, রোগীকে পেইন না দেওয়াটা তোমার হচ্ছে স্ট্র্যাটেজি। রোগীকে বেশি পেইন দিলে এটা কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন, বুঝছো? পেইন ফ্রি সার্জারি করতে হবে, পেইন ফ্রি ট্রিটমেন্ট করতে হবে। পেইন দিলে কিন্তু তুমি তুমি ওই যে আমরা ভোকাল দিয়ে চিল্লাপাল্লা করে অনেক সময় তো অ্যানেস্থেসিয়া না দিয়ে অনেক সময় বোঝাই যে ভাই আপনার এখানে ইনজেকশন দিতে 3টা ছিদ্র করতে হবে, সেলাই দিতে একটা ছিদ্র করতে হবে, এখন কোনটা করবে? এগুলো আসল কথা আমরা ম্যানেজ করি, কিন্তু এটা আইডিয়াল না। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা জি আমি স্যার। বলো তো, কোশ্চেন করো, কোশ্চেন করলে তো তোমরা ভালো শিখতে পারবা, এবং তোমরা খেয়াল করছো এটা বোঝা যাচ্ছে। বলো। আমি শারমিন বলছি। হ্যাঁ, বলো। স্যার হচ্ছে কি যে একজনে কামড় দিয়ে হাতে অনেকখানি ক্ষত করে ফেলছে। হ্যাঁ। এখন ওই জায়গায় যদি ড্রেসিং করতে হয়, ড্রেসিং করার সময় স্যার 2% লিডোকেইন ক্রিমটা দিয়ে মানে দেওয়ার পরে তারপর ড্রেসিং করা হচ্ছে। স্যার ড্রেসিং করার সময় অনেক সময় ব্লাডও বের হচ্ছে, এখানে কি সমস্যা আছে? না, এগুলো সাধারণত এদের 2% ব্লাড বেরোলে সমস্যা নেই, কিন্তু তুমি ডাইরেক্ট ব্রেনে বা আর্টারিতে ইনজেক্ট করবে না, ঠিক আছে? অনেক সময় আমরা স্প্রে করে দিই, আমরা ধরো অনেকটা জি ওন্ডে স্যার। স্প্রে করে দিই। ওন্ডে ধরো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লোকাল কিছু ইফেক্টের জন্য স্প্রে করি, কিন্তু সেগুলো সাধারণত ব্লাডে যায় না, বুঝছো? কিন্তু ইনজেকশন দিয়ে দিলে অবশ্যই তুমি ব্যাক ফ্লো করে জি স্যার। দেখবা যে ওই জায়গাটায় তোমার হচ্ছে কোনো আর্টারিতে বা ইন্টারভেনাস ডাইরেক্ট চলে গেল কিনা, বোঝা গেছে? আর জি স্যার। সাধারণত ওই যে তোমার ধরো তোমার ওন্ডে যদি স্প্রে করে দাও, ওটা খুব বেশি ভালো কাজ করে না, আর না দেয় ভালো। ও আচ্ছা আর ঠিক যদি আছে। ড্রেসিং করতে লাগে, তোমার আশেপাশে ফিল্ড ব্লক করতে হবে, আশেপাশে কয়েকটা জায়গায় ইনজেকশন দিয়ে ওই জায়গাটা পুরো অ্যানেস্থেসিয়া করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার যে হাইয়েস্ট ডোজের বেশি দেওয়া যাবে না।
আর কেউ আছে কোশ্চেনে? আচ্ছা এখন তোমরা এই যে অ্যানসার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার একটা পেশেন্টের মানে ইনজুরি হয়েছে, তার হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন আছে লোকালে, হুম। আমরা সেটা জানি না। আর লোকাল দেওয়ার পর যদি তার হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো স্যার? এটা খুব ভালো কোশ্চেন করছো। আসলে আমরা যে কোনো রোগীকে যে কোনো ওষুধ দেওয়ার আগে জিজ্ঞেস করবো আপনার এই ওষুধ দেওয়ার জন্য আগে থেকে কোনো প্রবলেম হয়েছিল কিনা, মানে আগে কোনো হিস্ট্রি আছে কিনা। এটা জানলে ধরো হ্যাঁ স্যার আমাকে একবার ইনজেকশন দিয়েছিল, দেওয়ার পর আমার এরকম হয়েছিল, ঠিক আছে, তখন তুমি সাবধান হয়ে যাবে। তখন তোমাকে সুপারভাইজড বা আরো প্রসিডিউর করতে হলে আরো অনেক প্রস্তুতি নিয়ে তারপরে করতে হবে। আর যদি কারো অ্যানাফাইলিসিস বা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয়, হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন দুই রকম হতে পারে, লোকাল হতে পারে, সিস্টেমিক হতে পারে। লোকাল মানে ওই জায়গাটায় হঠাৎ রেড হলো বা লাল হয়ে গেল, এটা খুব বেশি প্রবলেম করবে না। কিন্তু যদি তোমার হঠাৎ করে রোগী ধরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তারপরে তোমার ব্লাড প্রেশার ফলস করলো, তোমার সারা শরীর তোমার হয়ে গেল কি রেডেড হয়ে গেল, এই ক্ষেত্রে তোমার অ্যানাফাইলেক্সিসে যেভাবে চিকিৎসা করতে হয় সেভাবে চিকিৎসা করতে হবে। আর অবশ্যই হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রিটা মাস্ট। যে কোনো রোগীকে এই একটা ছোট্ট একটা জিনিস, ভাই আপনাকে একটা ইনজেকশন দিচ্ছি, এই ইনজেকশনটা দিয়ে আপনার এটা লোকাল ইনজেকশন অবশ করার জন্য, এরকম ইনজেকশন আগে দিলে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা। এরপরও কিছু রোগীর হতে পারে, সেটা তোমার হাতে নাই, সেটা তুমি জানবা না। আর সেই জন্য আরেকটা জিনিস ভালো লেসন, এই যে ওর কোশ্চেন থেকে আমার মনে পড়লো, লোকাল দিয়ে কাজ করতে হলেও রোগীর সবসময় একটা চ্যানেল নিয়ে রাখবা। চ্যানেল মানে একটা আইভি ক্যানুলা করে রাখবা, কারণ এই রোগীটা যে কোনো সময় যে কোনো হয় কার্ডিয়াক অ্যারেস্টের দিকেও যাইতে পারে, তুমি ভুল করে রক্তনালীতে দিয়ে ফেলাইছো হতে পারে, বা এই রোগীটার অন্য কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে। তখন তোমার যে স্যালাইন লাইন দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু পরবর্তী কাজগুলো সহজে করতে পারবা। আর তা না হলে যদি স্যালাইন না দেওয়া থাকে তাহলে তুমি পরে আর আইভি ক্যানুলা করা যায় মানে কোনো ভেইনই খুঁজে পাবো না। অলওয়েজ মাথায় রাখবা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় কি করবা, একটা আইভি লাইন তৈরি করে রাখবা সব সময়। স্যালাইন না দাও কিন্তু তারপরে আইভি লাইন তৈরি করে রাখবা, এটা হচ্ছে নিজের সেফটি। কোনো কারণে রোগী যদি কোনোদিন সব রোগীর সমস্যা হয় না, জীবনে হয়তো একটা রোগীর সমস্যা হবে। আমি যখন পঙ্গু হাসপাতালে ছিলাম তখন একটা রোগী কথা বলি, আমাদের এক প্রফেসর একটা লোকাল দিয়ে একটা বাচ্চার একটা অপারেশন করতে গেছিল। হঠাৎ করে বাচ্চা এরকম ওই যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বাচ্চা হচ্ছে তোমার ওই যে কনভালশন শুরু হয়ে গেল, মানে নিউরোলজিক্যাল সাইন সিনড্রোম শুরু হয়ে গেল, বুঝছো। এবং ওই রোগীটা কোনো ক্যানুলা দেওয়া ছিল না, কিছু দেওয়া ছিল না, এবং ওটা কিন্তু তার জীবনে একবারই হয়েছে, আর আমরা স্টুডেন্ট লাইফে একবারই দেখছি। কিন্তু এরকম সমস্যা সব ঘটতেছে না বাংলাদেশে, দেখো প্রতিদিন এক দুটো ঘটতে পারে। লোকাল দিয়ে মারা গেছে লোকজন, এরকম হতে পারে। সেই জন্য তোমার সেফটি তুমি সবসময় এনশিওর করে রাখবে, সবসময় একটা স্যালাইন লাইন ওপেন করে রাখবে লোকাল দিলে। আর এই যে তুমি ওদেরকে সবকিছু শেখাই দিলাম, তো এগুলো তো আর জীবনে ভুলবা না। আর মাঝে মাঝে এগুলো তো ইউটিউবে দিয়ে দিব তোমাদের জন্য, তুমি তখন এটা বারবার দেখবা যে আসলে হাইয়েস্ট কতখানি ডোজ আছে, সেফ ডোজ কতখানি, ডোজ বেশি দেব না, আর কোন কোন কন্ডিশনে দেব না, ঠিক আছে, এটা মনে রাখবা। আর কোনো কথা, তোমরা তো ভালোই কোশ্চেন করতেছো, ভালো করে খেয়াল করছো হচ্ছে। আর কেউ আছে, কেউ কোন কোশ্চেন করবে? আচ্ছা আমি তাহলে শুধু একটাই কোশ্চেন করব। আচ্ছা নিশি আছে, নিশি তুমি আনমিউট করো। নিশি, নিশি শুনতে পাচ্ছ? এই এই জুমুর আর হচ্ছে ওই মুন, ওদের খোঁজ নিবাই। নিশি ও কি ক্লাস করে না ঘুম পড়ে? আচ্ছা স্যার ওটা তো এমনিতে অ্যাড হয়ে থাকে, হয়তো মিউট খুলতে পারে না। একটু শেখাবা। এই তাহলে ও কি আজ শুনতেছে কিনা আমি তো বুঝতেছি না। আচ্ছা এবার তাদের অনেক শেখানো হয়েছে স্যার, তাদের আর কিভাবে শেখাবো? জি স্যার, স্যার এটা ভিডিও পর্যন্ত ভিডিও আচ্ছা এই যে কি মাহবুবা আছে? দিছি স্যার। মাহবুবা আছে? মাহবুবা শুনতে পাচ্ছো? মাহবুবা শুনতে পাচ্ছো? তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। মাহবুবা, আচ্ছা ও বুঝতেছে না মনে হচ্ছে। মিজান স্যার ও শুনতে তো পাচ্ছ? মিউট করে রাখছে মনে হয়। মিজান, মাহবুবা শুনতে পাচ্ছো?
মিজান তুমি শুনতে পাচ্ছ মিজান? জি হ্যাঁ স্যার। হ্যাঁ মিজান বলো তুমি, আমরা তো একটা ক্লাস নিলাম, তুমি ক্লাসটা কি পুরোপুরি পাইছিলা? জি স্যার পাইছি। আচ্ছা মিজান বলো তো, আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়াকে ডিউরেশন অফ অ্যাক্টিভিটি অনুযায়ী ভাগ করি, তাহলে কি কিভাবে ভাগ করতে পারি বলো তো? আল্ট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। গুড, মিজান 100 এ 100 পাইছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আব্দুর রহমান, আব্দুর রহমান আছো? জি স্যার। আব্দুর রহমান বলো তো, আমি 2% জ্যাসোকেইন লিডোকেইন দিব একজন, হাইয়েস্ট কতখানি কত এমএল দিতে পারবো? সেফ ডোজ কত স্যার হাইয়েস্ট? 15 ml or 300 mg। হ্যাঁ গুড, নাইস। আচ্ছা এবারে যে হাবিবা শিমু বলো। জি স্যার। হাবিবা শিমু বলো, আসলে আমাদের লোকালে সাইড ইফেক্ট গুলো কখন বেশি হয়, মানে কি কন্ডিশনে আসলে বেশি হয়ে যাবে সাইড ইফেক্ট যদি আমরা হঠাৎ করে কিসে সিস্টেমিক, বলো বলো আমি অর্ধেক বলেই দিলাম। স্যার হঠাৎ করে স্যার পারছি না। পারছে না, এটা তুমি তুমি 3 বার এই লেকচার ইউটিউবে দেখবা, আমি বারবার বলেছি। ঝুমুর বলো, আমাদের লোকালে সাইড ইফেক্ট গুলো কখন সাধারণত দেখা যায়? হ্যাঁ বলো ঝুমুর। স্যার এটা স্যার গুলাই দিছে। লোকালে সাইড ইফেক্ট, স্যার আরো কিছুবার দেখতে হবে হ্যাঁ স্যার। লোকালে সাইড ইফেক্ট যদি সিস্টেমিক ইন্ট্রাভাস্কুলার চলে যায় তখনই সাইড ইফেক্ট গুলো দেখা যায়, এটা তো সহজ কথা ছিল। জি স্যার জি স্যার। স্যার জি স্যার আইভি স্যার ব্লাড ভেসেলে চলে গেলে তখন স্যার হ্যাঁ সিস্টেমিক সমস্যাগুলো বেশি অ্যাবজর্পশন দেখা যখন দেবে। হবে তখনই বেশি হবে, ঠিক আছে? জি স্যার। তো আমরা আচ্ছা। আবার লোকালি খুঁজছিলাম সমস্যাগুলো, সেজন্যই। আচ্ছা সৌরভ বলো, সৌরভ, জি স্যার। সৌরভ বলো যে আমরা স্পাইনালের জন্য কোন লোকাল অ্যানেস্থেটিকটা ব্যবহার করি, নাম কি? স্যার বুপাভেকেন। হ্যাঁ, আর আরেকটা বলো, লিডোকেইন আর লিগনোকেইন কি একই জিনিস? জি স্যার একই জিনিস, হ্যাঁ। এক একটা কোম্পানি অথবা এক একটা দেশে একই নাম ইউজ হয় স্যার। হ্যাঁ এই তো নাইস, তোমরা তো ভালোই শিখেছো। আচ্ছা ঠিক আছে, আমি এই পিডিএফটাও দিয়ে দিব, যদি আরো বেশি শিখতে চাও ওর মধ্যে অনেক ইনফরমেশন আছে, নিজেরা দেখে নিবা। আর যেটুকু দরকার সেটুকু আমি মোটামুটি আলোচনা করছি। ইউটিউবে স্যার। হ্যাঁ দিয়ে দেবো। জি স্যার পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন হ্যাঁ তাহলে দিয়ে ভালো দেবো, হবে স্যার। হ্যাঁ দিয়ে দেবো। আসলে এবার আমরা আসলে অলরেডি 1 ঘন্টা চলে গেছে, আসলে এটা খুব ইন্টারেস্টিং ছিল, সবার আগ্রহ ছিল এটা শেখার, তাই না? জি স্যার ক্লাসটা ভালো ছিল স্যার, অনেক ভালো ছিল স্যার। আমরা দেখো স্পাইনাল ইনজুরি, হেড ইনজুরি আমি আরেকদিন ক্লাস নিব, আজকে আমি শুধু তোমাদেরকে, আমি ভিডিও দিছিলাম, আমি এর ভিডিও থেকে ভিডিও দেখে কে কে ভালো করে দেখছিলা, যে কেউ একজন ভলান্টিয়ার বলো, কে ওই যে জিসিএস এর ভিডিওটা দেখছিলা, কে? যে কোনো একজন বলতে পারো, কে বলবা? রাকিব বলো। দেখছিলাম স্যার। আচ্ছা জিসিএস এর ভিডিওটা কি কিছু দেখে কিছু বুঝছো? জি স্যার। আমরা জিসিএস মানে গ্লাসগো কমা স্কেল, তাই না? জি স্যার। হ্যাঁ, এটাকে কিভাবে করার জন্য আসলে জিসিএস এর প্রতিটা ইমার্জেন্সিতে, প্রতিটা অর্থোপেডিক্স বা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে জিসিএস এর জন্য ওরা কি করবে, ওরা একটা ওই লিফলেটটা টাঙায় রাখবে, ওটা মুখস্থ করার কোনো বিষয় নাই, কিন্তু বারবার যদি তুমি করো ওটা এমনি তোমার মেমোরাইজ হয়ে যাবে। আর ওখানে ওই যে ওই ভদ্রলোক যে যা ভিডিওটা আমি দিছি, সে কিন্তু বিভিন্ন জিনিস কিভাবে সহজে মনে রাখা যায় সেটা একটা পয়েন্ট আউট করছে। যেমন আই ওপেনিং কে সে ইএসপিএন দিয়ে দেখাইছে, তাই না? তারপরে তোমার জি স্যার, হচ্ছে ইএসপিএন খেলার চ্যানেল দেখছি। তার ভার্বাল রেসপন্সে ভার্বাল 5 এর ভিই আছে, সেখান থেকে ভার্বাল রেসপন্সে 5টা পয়েন্ট আছে, সেটা সে পয়েন্ট আউট করার চেষ্টা করছে, মনে রাখার জন্য সহজ। তারপর মোটর মুভমেন্টের জন্য 6, তার টোটাল নাম্বার হচ্ছে 15, জি স্যার। ঠিক আছে? আমরা দেখবো আমরা আসলে জিসিএস টা কেন ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট, আর হেড ইনজুরি রোগী, স্পাইন ইনজুরি রোগীটাকে তোমরা যখন প্রথম ইমার্জেন্সিতে দেখবা, বা যে কোনো তোমাদেরকে আমি প্রি হসপিটাল কেয়ার শেখাইছি, হাসপাতালের বাইরে ওই রোগীটাকে যখন তোমরা হ্যান্ডেল করবা, হাসপাতালে ট্রান্সফার করবা, তখন কি ধরনের প্রিকশন নিবা, জাস্ট আজকে একটু ওভারভিউ দিই। আমি এর উপরে এই ক্লাসটা আসলে পরের দিন কমপ্লিট করব, কারণ হেড ইনজুরি নিয়ে তোমাদের খুব ভালো একটা আইডিয়া থাকা দরকার আছে। আসলে চলে আসি হেড ইনজুরি। স্লাইড দেখতেছো? আর তার স্ক্রিন শেয়ার যায়নি।
আমার স্লাইড দেখা যায়? জি স্যার। স্যার দেখা যায়। কি দেখা যায়? জি স্যার। স্পাইনাল হেড ইনজুরি। আচ্ছা গুড। আচ্ছা আসো আমি একটু আজকে তোমাদেরকে খালি আইডিয়া দিয়ে যাব, আর তোমরা ভিডিওগুলো বারবার দেখবা। ভিডিও কিন্তু অনেক সময় বসে থাকলে ভিডিওগুলো দেখলে তোমার কিন্তু অনেক জিনিস পড়ার চেয়ে ভালো আইডিয়া মাথায় ঢুকে যায়। আমার এবিসিডি মনে আছে? এবিসিডির কথা মনে আছে? এটিএলএস এর এবিসিডি, এ ফর এয়ারওয়ে, বি ফর জি স্যার মনে আছে। জি ব্রিদিং, স্যার। সি ফর ব্রিদিং, সার্কুলেটরি প্রবলেম, সার্কুলেশন, আর ডি ব্রেথলেস, ফর সিতে সার্কুলেশন, ডি তে ডিসেবিলিটি। ডিসএবিলিটি বা ডিসএবিলিটি। হেড ইনজুরি। ডিসএবিলিটিটা মূলত বলা হয় নিউরোলজিক্যাল ডিসএবিলিটি, বুঝছো? আমার কিন্তু আগে রোগী জীবন বাঁচাইতে হবে ফার্স্ট, এক নাম্বার। এতে যদি সে শ্বাস প্রশ্বাস না নিতে পারে তাহলে তো মারাই গেল, তখন তো তুমি হেড ইনজুরি নিয়ে চিন্তা করার সুযোগ নাই। অতএব এ বি সি দেখার পরে এগুলো কিন্তু খুব দ্রুত, এরকম না তুমি এ দেখে 1 ঘন্টা পরে বি দেখবা, তা না, এগুলো একই সাথে চলতে থাকবে সবগুলো। এ দেখছো কিভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়? এটা আমি ইউটিউব একটা ওয়েব থেকে একটা ছবি নিছি। দেখো প্রথমে দেখো ফ্রন্টাল ইমপ্যাক্ট। একটা অ্যাক্সিডেন্ট হলে সামনে যদি সে গাড়ি চালায় তাহলে এই যে যে হুইল আছে সেটা বুকের সাথে লাগে না? ছবি দেখো। আর মাথাটা কিসের সাথে লাগে? উইন্ডোর সাথে লাগতেছে, তাই না? তাহলে মাথায় কি হতে পারে? মাথায় হেড ইনজুরি হতে পারে, নেক ইনজুরি, স্পাইন ইনজুরি হতে পারে, আর বুকে চেস্ট বা অ্যাবডোমিনাল ইনজুরি হতে পারে, তাই না? আবার দেখো এখানে ও গাড়ি চালাচ্ছিল আর এ এসে রাস্তা দিয়ে হাঁটতেছিল, একে একটা গাড়ি আঘাত করলো, তাহলে দেখো লাগলো কোথায়? প্রথমে লাগলো ফিমারে বা পেলভিসে, তারপরে সে ছুটে যায় গাড়ির কাছে লাগলো মাথাটা, তাহলে কি ফ্র্যাকচারের সাথে সাথে মাথায়ও আঘাত পাইলো, তাই না? তারপরে একটা গাড়ি যদি পিছন থেকে ধাক্কা দেয় তাহলে আঘাতটা আবার অন্যরকম হবে, মাথার পিছনে আঘাত বেশি হবে তখন। দেখছো ছবিটা? দেখো রেয়ার ইমপ্যাক্ট, খেয়াল করা যায়? জি স্যার। আবার দেখো এই যে একজন গাড়িতে বসে আছে, গাড়ির ধর মাঝামাঝি, তার হঠাৎ করে গাড়িটার আঘাত খাইলো, তাহলে তার আঘাত লাগলো, তাহলে হঠাৎ করে তার মাথাটা পিছনের দিকে যাবে। প্রথমটা দেখো, শেষ কোনার ছবিটা, এই সিট বেল্ট পরে আছে, প্রথমে মাথাটা পিছনের দিকে গেল, তারপরে এখানে সিটের সাথে গুতা খাইলো, গুতা খেয়ে মাথাটা আবার সামনে আসলো। এভাবে এক্সটেনশন, নেক এক্সটেনশন, আবার নেক ফ্লেকশন এক্সটেনশন ইনজুরি হতে পারে। এই ছবিগুলো কি ক্লিয়ার সবার কাছে? কিভাবে আঘাত জি লাগে, স্যার। কোন ধরনের ইনজুরি জি হয়, স্যার। ছবিটা দেখলে খেয়াল করো। যদি কেউ গাড়ির সামনে বসে থাকে এভাবে আঘাত লাগতে পারে, যদি রাস্তা দিয়ে হাঁটে তার এই ধরনের আঘাত লাগতে পারে, কেউ সিট বেল্ট পরা থাকলে তার এভাবে ফ্লেকশন এক্সটেনশন ইনজুরি হতে পারে। নেক এক্সটেনশন, নেক ফ্লেকশন, এই যে এটা নেক এক্সটেনশন, এটা নেক ফ্লেকশন। আবার গাড়ি সাইড থেকে এসে তোমাকে আঘাত করতে পারে, এরকম বিভিন্ন ধরনের আঘাত হতে পারে। তোমরা হেড নেকের অ্যানাটমি কি কেউ পড়ছো তোমরা? এটা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার কথা না? পড়াইছে তোমাদের? জি স্যার। আচ্ছা, স্কাল্পের মিনিং কি বলতে পারবা? SCALP। স্কাল্প সহজ বাংলায় বলে, স্কাল্প কোন এলাকার স্কিনকে স্কাল্প বলে? মাথার। স্যার মাথার উপরে স্যার, স্কালের উপরে স্কিন কি স্যার? হ্যাঁ গুড। এসতে হবে কি হবে? এসতে হবে স্কাল্পের, এসতে হবে স্কিন স্যার। হ্যাঁ, সিতে হবে কানেকটিভ টিস্যু, মানে স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, ঠিক আছে? তারপরে এতে হবে অ্যাপোনিউরেসিস, মানে একটা থিক লেয়ারের মতো থাকে। এই যে দেখো আমার কালচার খেয়াল করো, এখানে একটা ছবি দিছি দেখো, এটা হচ্ছে মানুষের মাথার যদি চুল এগুলা স্কিন যদি করা হয় তাহলে দেখা যায় মানুষের চোখের উপরে দুইটা মাসেল আছে, ফ্রন্টাল মাসেল, আর ঠিক মাথার পিছনে দুইটা মাসেল আছে, অক্সিপিটাল মাসেল, এগুলোকে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল বলে। এটা মাথা তোমার ইসের মধ্যে, স্কিনের মধ্যে এই মাসেল থাকে, বুঝছো? যদি আমি স্কিনটা কাটি তাহলে লেয়ারটা কি বাইরের দিকে, যে হেয়ার ফলিকল, বাইরে স্কিনের লেয়ার, তাই না? তারপরে থাকে একটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, মানে লুজ একটা কানেকটিভ টিস্যু লেয়ার, মানে সাবকিউটেনিয়াস টিস্যু বলে যেটাকে। তারপরে থাকে অ্যাপিনিউরেসিস।
অ্যাপিনিউরিস লাল দেখছো ছবি আমার কার্সার খেয়াল করো অ্যাপিনিউরিসিস। তারপরে স্কাল্পে SCAL লুজ কানেক্টিভ টিস্যু থাকে। এই যে দেখছো ফ্যাটের মতো এরকম ব্লক ব্লক দেখাচ্ছে, এটা হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যু, ঠিক আছে। তারপরে পেরিকেনিয়াম বা পেরিওস্টিয়াম, যেমন বোনসের গায়ে পেরিওস্টিয়াম থাকে, মাথার হাড়ের উপরেও পেরিকেনিয়াম বা পেরিওস্টিয়াম থাকে। তাহলে এই কয়টা মিলে বোনস পর্যন্ত মাথার স্কিনকে যদি আমি কাটি তাহলে আমরা এই কয়টা লেয়ার পাই। এই লেয়ারের প্রতিটা আগের অক্ষর নিয়ে স্কাল্প তৈরি, ঠিক আছে। তারপরে এই যে বোনস, মাথার বোনস থাকে, বোনসের দুইটা লেয়ার, বাইরে একটা তোমার কর্টেক্স, ভিতরে কর্টেক্স, ভিতরে হচ্ছে তোমার মেডুলা। তারপরে কি থাকে, তারপরে ওই যে ভিতরে ডুরামেটার, পায়োমেটার, বেইন, এই বিভিন্ন জিনিসগুলো থাকে। মাথার এই জিনিসটা দেখানোর কারণ কি, তুমি একটু ছবিটা খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো। স্কিন, এখানে দেখছো অনেক রক্তনালী না, এই যে তোমার ইসে কানেক্টিভ টিস্যু, এর মধ্যে অনেক আছে না, অনেক রক্তনালী দেখাচ্ছে না, লাল নীল সবুজ গোল গোল। জি স্যার। হ্যাঁ, এই রক্তনালীগুলো মাথায় কিন্তু প্রচুর রক্ত সরবরাহ, বুঝছো। এই রক্তনালীগুলো আবার একটা পিকুলারিটি, এরা এই মাথার এই যে তোমার হচ্ছে অ্যাপিনিউরিসিসের সাথে কানেক্টিভ টিস্যুর সাথে এমন ভাবে টাইটলি অ্যাডহেয়ার থাকে, এরা নিজেরা যদি কোনো কারণে কেটে যায় এরা কখনো রিট্যাক্ট করতে পারে না। মানে একটা জিনিস ধরো রিট্যাক্ট করে গেল, কেটে গেল, ছোট হয়ে গেল, তখন কি হলো, সেই জিনিসটা বন্ধ হয়ে গেল মুখটা। কিন্তু চারিদিকে এত ফাইব্রাস টিস্যু থাকে যে মাথায় কোনো অংশ কেটে গেলে এটা সহজেই রিট্যাক্ট করতে পারে না এই ফাইব্রাস নেটওয়ার্কের জন্য, যে এই যে কানেক্টিভ টিস্যুর মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে, যার জন্য দেখা যায় মাথায় যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু খুব ব্লিডিং হয়, বুঝছো। এবং মাথায় ইনজুরিতে আমরা প্রথমে কি করি, সেলাই দেওয়ার পরে একটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে রাখি, যাতে ওই জায়গাটা ওই রক্তনালীগুলোর উপর একটা প্রেসার থাকে। এই জিনিসগুলো কেন হয়, এর কারণটাই কিন্তু এরকম। মাথায় কেন আমরা মাথায় একটা চারিদিকে সেলাই দেওয়ার পরেও একটা টাইট ব্যান্ডেজ দিয়ে রাখি, এই যে এই রক্তনালীগুলো সহজে রক্ত ব্লিডিং বন্ধ হয় না। ব্লিডিং বন্ধ করার জন্য তুমি কি করো, একটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে রাখো। তারপরে এই যে দেখো এই লুজ অ্যারিওলার টিস্যু আছে, এর মধ্যেও রক্ত জমা হতে পারে সহজেই। রক্ত জমা হয়ে এখানে মাথার অনেক ফুলে যায়। মাথার বিভিন্ন ব্লিডিংটা আমি তোমাদেরকে দেখাবো, মাথার ব্লিডিংটা কেমন। ধরো আমি একটা আঘাত পেলে প্রথমে আঘাতটা কোথায় লাগবে, প্রথমে আঘাত লাগবে স্কিনে, স্কাল্পে, তারপরে বোনসে, তারপরে ভিতরে যায় তোমার কোথায় লাগবে, ব্রেন ম্যাটারে, তাই না। তা আমরা আস্তে আস্তে বাইরের থেকে ভিতরে যাই। আর এই যে নীল যেগুলোতে, এগুলোকে বলা হয় ভেইন। এই ভেনগুলো মাথার বাইরের সাথে এবং ব্রেনের ভেনের সাথে যুক্ত হয় অনেক সময়, ইমিসারি ভেন বলে। তাহলে এই স্কিনটা নিয়ে কারোর কোশ্চেন থাকলে এখনই কোশ্চেন করো। এই স্কিনটা তোমার স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো কিনা, মাথার যে স্কিন থাকে সেই স্কিনের লেয়ার কোশ্চেন করতে পারো। যে এর উপর নির্ভর করে কিন্তু মাথার ইনজুরি গুলোকে আমি একটু পরে দেখাবো। আবার আমি রিপিট করি, সবার বাইরে স্কিন থাকে, তার কানেক্টিভ টিস্যু যার মধ্যে ভাস্কুলার নেটওয়ার্ক থাকে, মাথার প্রচন্ড ভাস্কুলার এরিয়া, এবং এই ভ্যাসেল গুলো কখনোই রিট্যাক্ট করে না, সাধারণত কম রিট্যাক্ট করে, কারণ এর ফাইব্রাস নেটওয়ার্ক দিয়ে টাইটলি প্যাক থাকে। তারপর লুজ অ্যারিওলার টিস্যু থাকে, এর মধ্যেও রক্ত জমা হতে পারে। আর বাইরের ভেইনের সাথে ভিতরের ভেইনের একটা ইমিসারি ভেইন, যেটা হাড়ের মধ্য দিয়ে বা মাথার যে প্যারাটাল বোনস বা ফ্রন্টাল বোনসের মধ্য দিয়ে বাইরে ভিতরে কমিউনিকেট করে। আর তোমার মাথার যে ব্রেইনটা তো কিভাবে তোমার করা থাকে, ডুরামেটার, তারপরে অ্যারাকনয়েড মেটার, পায়োমেটার, একটা লেয়ার দেয়া থাকে, সিএসএফ থাকে, এটা তো সবাই জানে, তাই না। এটা আরেকটা ছবি, একই জিনিস, তোমরা বিভিন্ন ভাবে দেখলে বুঝতে পারবা। স্কিন, এখানে মানুষের চুলগুলো, হেয়ার ফলিকল দেখা যাচ্ছে, ওর নিচে অ্যাপিনিউরিসিস, এপিকেনিয়াল অ্যাপিনিউরিসিস, এটা আরেকটা নাম আছে, গ্লিয়াল অ্যাপিনিউরিসিসও বলে বা গ্লিয়া অ্যাপিনিউরেটিকাও বলে, অনেক নাম আছে। তারপরে লুজ কানেক্টিভ টিস্যু, তারপরে পেরিস্টিয়াম বা পেরিস্টিয়াম, মাথার পেরিস্টিয়ামকে বলে পেরিকেনিয়াম, তারপরে বোনস। এটা একটা ছবি যাতে ওই জিনিসটা আরো সহজভাবে দেখালো। এবার দেখো মাথায় আঘাত হলে কোথায় কোথায় রক্ত জমা হতে পারে। এই ছবিটা দেখছো, নিচের একটা ছবি দেখো, নিচের ওই ছবিটাই আমি আবার এখানে কাছাকাছি রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। গাইনিতে দেখবা
অনেক সময় এই যে তোমার এই ধরনের মাথায় দেখবে যে বাচ্চা হওয়ার পরে বড় একটা তোমার হচ্ছে হয়ে আছে, এই ফোলা হয়ে ফুলে আছে, এটাকে বলে ক্যাপুট সাকসিডিনাম। এটা হচ্ছে যে এই স্কিনের মধ্যে, এটা দেখছো, এটা স্কিনের মধ্যে রক্ত জমা হবে এবং এই রক্তটা বাইরে থেকে বোঝা যাবে এবং তুলতুলে ভাব থাকবে এবং কালারটা অনেক সময় বোঝা যাবে, ক্যাপুট সাকসিডিনাম। কারণ এখানে বলা হয়েছে কি কানেক্টিভ টিস্যুগুলো, রক্তনালীগুলো যদি ইনজুরি হয় এখানে সহজেই বন্ধ হয় না, ফলে এখানে স্কিনের মধ্যে ব্লিডিং হয়। আবার দেখো সাবগ্লিয়াল হেমাটোমা, মানে সাবগ্লিয়াল কি, গ্লিয়া ওই অ্যাপোনিউরিসিসের নিচে যে ব্লিডিংটা সেটা সাবগ্লিয়াল বলতেছে। আবার পেরিওস্টিয়ামের নিচে যেটা হেমাটোমা থাকে সেটাকে বলে সেফালো হেমাটোমা। আবার দেখো এপিডুরাল, এখানে ডুরামেটারের বাইরে বা ডুরামেটারের উপরে যে হেমাটোমা থাকে তাকে এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমা বলতেছে। আবার যেটা ডুরামেটারের ভিতরে থাকে, ব্রেনের কাছাকাছি থাকে, সেটাকে বলা হয় সাবডুরাল, মানে ডুরার নিচে। এপিডুরাল মানে ডুরার উপরে। এক্সট্রাডুরাল বা এপিডুরাল একই জিনিস। এক্সট্রাডুরাল বলা হয় ডুরার বাইরে। ডুরামেটারটা কি, ব্রেনের চারিদিকে যে কাভারিং থাকে সেটাকে ডুরামেটার বলে। তাহলে দেখো যে কতভাবে মাথার চারিপাশে রক্ত জমা হতে পারে। আর এই রক্ত জমা হইলে সাধারণত এই যে ক্যাপুট সাকসিডিনাম আর এই যে তোমার সাবগ্লিয়াল হেমাটোমা, এটা সাধারণত অনেক বড় হয়, কিন্তু এই সেফালো হেমাটোমা বেশি বড় হয় না। এটা পেরিওস্টিয়ামের নিচে, তো একটা বোনসের পেরিওস্টিয়ামটা যতখানি জায়গায় থাকে ওই জায়গাটাই লিমিটেড থাকে। এবং কেন এগুলো এত বড় হয়, কারণ এই রক্তনালীগুলো সহজে ডিটেক্ট করে না। আচ্ছা, তাহলে এবার আমি এই জিনিসগুলো আবার একটু রিপিটেশন করি। স্কিনের মধ্যে কি থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে মাথায় অনেক চুল থাকে না, এবং এই জন্য মাথার স্কিনে সবচেয়ে বেশি সিবেসিয়াস সিস্ট হয়। এটা সিবেসিয়াস সিস্ট কি জিনিস তোমরা পরবর্তী ক্লিনিক্যাল পিকচারে দেখতে পাবা। এবার কানেক্টিভ টিস্যু দেখো, আমি যে কথাগুলো বলছিলাম ওইগুলোই ব্লাড ভেসেলস ইন দিস এরিয়া আর আনএবল টু রিট্রাক্ট when lacerated, so scalp wound bleed profusely but scalp wound heals quickly। মানে এখানে রক্তনালী থাকলে কিন্তু খুব দ্রুত হিলিং হয়ে যায়, কিন্তু ব্লিডিংও বেশি হয়ে যায়। এত ব্লিডিং হয় অনেক সময়, এর জন্য আমি কদিনে যে ব্লাড লসের পরিমাণের মধ্যে স্কাল্প ইনজুরির কথা বলিনি, কিন্তু স্কাল্প ইনজুরির জন্য একটা রোগী অনেক সময় কি হয়ে যেতে পারে, শকে যেতে পারে, মনে রাখতে হবে। অ্যাপিনিউরেটিক লেয়ার মানে যে লেয়ারটা তোমার কানেক্টিভ টিস্যুর নিচে থাকে, এটা কি খুব গ্লিয়া অ্যাপিনিউরেটিকা বলে। লুজ অ্যারিওলার লেয়ার, এটাকে কি বলতেছে, খুবই ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্কাল। কেন, এর সাথে ব্রেনের যে ভেইন আছে, ভেইনের সংযোগ আছে, ফলে এইখানে যদি কোনো সমস্যা হয় বা কোনো ইনফেকশন হয় সেটা কিন্তু ব্রেনের মধ্যেও চলে যেতে পারে। আর লুজ অ্যারিয়াল কানেক্টিভ টিস্যু ক্যান এন্টার আইলিড, মানে অর্থাৎ লুজ অ্যারিওলার টিস্যুর মধ্যে কোনো রক্ত জমা হলে এটা চোখের সামনের দিকে চলে আসতে পারে অথবা পিছনে চলে যেতে পারে। কেন এটা বলে, ছবিটা আবার দেখো, ছবিটা আমার দেখাই তোমাকে, দেখো দেখো এই যে লুজ অ্যারিওলার টিস্যু দেখছো, এই যে নীল এই ভেইনগুলো, এগুলোকে বলে ইমিসারি ভেইন। এই ভেইন ব্রেনের ভিতরে, ব্রেনের সাথে সংযুক্ত, ফলে এইসব জায়গায় কোনো প্রবলেম হলে, দেখা যায় কোনো ইনফেকশন কিছু হলে সেটার সাথে ব্রেনের ভিতরে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব এই জায়গাগুলো খুব সাবধান। লুজ অ্যারিওলার টিস্যু, এইসব জায়গা রক্ত জমা হলে সেই রক্ত জমা একদম চোখের দিকে এখানে চলে আসতে পারে অথবা পিছনের দিকে চলে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে রক্ত জমা হলে তোমার চোখের কালো হয়ে গেছে, অনেক সময় চোখ কালো হওয়ার জন্য কিছু খারাপ কারণ আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এখানকার ব্লিডিংটাই তোমার সামনে চলে আসছে। তাহলে স্কিন গুলো কি, এবার আমি ব্রেনের বিভিন্ন অংশের কাজ বলবো, এটা তোমরা মনে হয় অ্যানাটমিতে পড়ছো, এটা তুমি আমাদের সাথে শেয়ার করো সবাই। সেরিব্রাম এটা কি, রাইট হ্যান্ড দুইটা ভাগে ভাগ থাকে, তাই না? ফ্রন্টাল লোব কি কাজ করে, মোটর ফাংশন,
সহজভাবে মনে রাখো, ফ্রন্টাল লোব মোটর ফাংশন, প্যারাইটাল লোব সেন্সরি ফাংশন, টেম্পোরাল লোব স্পিচ ফাংশন, অক্সিপিটাল লোব পিছনের দিকে থাকে কি ভিশন, মানুষের চোখে দেখি সেটা কাজ করে পিছনে। তাহলে সামনে ফ্রন্টাল লোবে কোনো সমস্যা হলে, যদি কোনো আঘাত পায়, তাহলে তার বেশি সমস্যা কি হবে, তার প্যারালাইসিস বা উইকনেস এগুলো হবে। প্যারাইটাল লোবের সমস্যা হলে কি হবে, তার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে সেন্সরি ফাংশন গুলো মেইন প্রবলেম হবে। টেম্পোরাল লোবের সমস্যা হলে কি হবে, তার হচ্ছে কথাবার্তা এগুলোতে প্রবলেম হবে। সেরিবেলাম কি কাজ করে, কোঅর্ডিনেশন। আর ব্রেন স্টেমের কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ কি, যেমন দেখো মেডুলা, ভাইটাল, রেসপিরেটরি সেন্টার গুলো থাকে। এটা এনগেজের নাটশেল ব্রেনের কাজগুলো, এটা তুমি যে কোনো জায়গায় পাবা বা তোমরা আগেও পড়েছো, এখান থেকে খেয়াল করলে তুমি এগুলো পুরোপুরি বুঝতে পারবে। তাহলে ব্রেন ইনজুরিটা আসলে কি জন্য ইম্পর্টেন্ট, ব্রেনের মধ্যে কি থাকে, তোমার সিএসএফ ফ্লুইড থাকে, তার একটা প্রেশার থাকে, এই প্রেশারটাকে বলা হয় 10 মিলিমিটার অফ মার্কারি। যখন এই প্রেশারটা বেশি হয়ে যায় তখন কি হয়, ব্রেনের কিছু অংশ, ব্রেনের বিভিন্ন ছিদ্র আছে বা বিভিন্ন অংশ আছে, এর মধ্য দিয়ে ওই অংশটা খুব বেশি প্রেশার পায়। প্রেশার হলে কি হচ্ছে, ব্রেনের কিছু সাবস্টেন্স ওই মানে বড় বড় ফোরামেন দিয়ে বের হয়ে চলে আসতে পারে এবং প্রেশারাইজড হতে পারে। এবং সববার আগে কি হয়, থার্ড ক্রেনিয়াল নার্ভ 3 নাম্বার, যেটা আমাদের চোখে পিপিলকে ডাইলেট করে। ব্রেইনের যদি কোনো কারণে প্রেশার বাড়ে তাহলে মনে রাখতে হবে সববার আগে পিপিলটা ইফেক্টেড হবে। এবং আমরা কি করি, মানে এ ধরনের কোনো আনকনসিয়াস রোগী বা ব্রেন ইনজুরি রোগীকে পিপিলটা দেখি, পিপিলটা দেখলে বুঝতে পারি যদি পিপিল যদি ডাইলেট হয়ে থাকে, আনইকুয়াল হয়ে থাকে, নন রেসপন্সিভ হয়, তখন বুঝবা যে ব্রেনের ভিতরে প্রেশারটা অনেক বেড়ে গেছে এবং যার জন্য কি হচ্ছে, তোমার থার্ড ক্রেনিয়াল নার্ভে প্রেস করার জন্য তোমার পিপিলটা কোনো রিঅ্যাকশন করতেছে না। তাহলে ব্রেনের প্যাথোফিজিওলজি কি, আমি কখনোই চাইবো না ব্রেনের সিএসএফ এর যে ব্রেনটা সিএসএফ মাথার মধ্যে থাকে বা সাবআরাকনয়েড স্পেস থাকে, এটার কখনোই প্রেশার না বাড়ে। প্রেশার বাড়লে কি হতে পারে, বিভিন্ন স্ট্রাকচারের উপর চাপ দিবে, ফলে দেখা যাচ্ছে ব্রেইন তার নির্দিষ্ট ফাংশন করতে পারবে না। আর নির্দিষ্ট ফাংশন না করতে পারলে তখন দেখা যাচ্ছে যে ব্রেইন তো সবকিছু নিয়ন্ত্রণ করে। মেডুলার মধ্যে কি আছে, মেডুলার মধ্যে আছে ভাইটাল সেন্টার গুলো, সব রেসপিরেটরি, লাং, এগুলো যে নিয়ন্ত্রণ করে। এই জায়গাগুলো যদি প্যারালাইজড হয় তাহলে কি হবে, তোমার রেসপিরেটরি, কার্ডিওরেসপিরেটরি ফেলিয়ার হয়ে যাবে। অর্থাৎ ব্রেনের ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। ব্রেনের ফাংশন ইম্পর্টেন্টের মধ্যে একটা জিনিস কি, ব্রেনের যে প্রেশার আছে, তোমার ইন্টারসেরিব্রাল যে প্রেশার, সিএসএফ প্রেশার, সেই প্রেশারটা অবশ্যই তোমার কি হতে হবে, কম থাকতে হবে, সেটা 10 এর নিচে থাকতে হবে। 10 এর উপরে গেলেই তখন কি হবে, তোমার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেবে। এখন আসো, আমরা এতক্ষণে কি শিখলাম, ব্রেনের মাথার কতগুলো লেয়ার আছে, ব্রেনের কি কি পার্টস আছে, তার কি ফাংশন আছে, ব্রেনের মধ্যে যে সিএসএফ আছে, সেই সিএসএফ যদি তোমার কি হয়, যদি প্রেশার বেড়ে যায় তাহলে ব্রেনের সমস্ত অংশের উপর চাপ বেড়ে যাবে, ব্রেন ঠিকমতো ফাংশন করতে পারবে না। এবং ব্রেনের ফাংশন ঠিকমতো করতেছে না, সবার আগে কিভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে যে তোমার পিপিলের অ্যাক্টিভিটি দেখে। বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, গ্লাসগো কোমা স্কেল আজকে আমরা এখানে শেষ করব। গ্লাসগো কোমা স্কেল, আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। এটা আসলে মূলত ইমার্জেন্সিতে যেসব যারা প্রথম রোগীর কাছে যায় তারা এটা করে ফেলায়। জিসিএস করে আমাদের লাভটা কি, এটাতে রোগীর কি চিকিৎসা দিব, রোগীর খারাপ কেমন আর রোগীটা কতখানি ভালো হবে সেটা নির্ভর করে প্রথম জিসিএস। এবং জিসিএস কিছুক্ষণ পর পর আবার রিভলিউট করতে হবে। প্রথমে তার আসার সাথে সাথে রোগী ভালো আছে, বুঝছো, রোগী ভালো আছে, তখন তোমার হচ্ছে যে জিসিএস আমি 15, কিন্তু 2 ঘন্টা পরে জিসিএস আবার কমে গেল, তখন মনে রাখতে হবে এটা খুবই সাবধান হতে হবে এই রোগীর জন্য। যদি কোনো সাইন সিমটমস দেখা দেয় যে সাইন সিমটম প্রথম সাইন সিমটমের সাথে মেলে না, তখনই তোমাকে ব্রেন ইনজুরির কথা চিন্তা হবে, হেড ইনজুরির কথা চিন্তা করতে হবে। তাহলে ওই ভিডিওটা দেখছো, আই ওপেনিং কেমন, যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করি যে, তখন দেখো চোখে তুমি তার দিকে তাকায় কথা বললা, তার অর্থ বোঝা গেল যে তুমি হচ্ছে আই ওপেনিং বা স্পন্টিনিয়াস, মানে সে নিজেই চোখ খুলে, মানুষ তো এমনি নর্মাল কন্ডিশনে তো সে চোখ বন্ধ করে থাকবে না। তখন দেখা যাচ্ছে যে স্পন্টিনিয়াস আই থাকলে 4 থাকবে, তারপরে তুমি ডাকলে চোখ খুললো, তার অর্থ 3, তারপরে ডাকলেও তোমার খুলতেছে না, তখন তুমি প্রেসার দিলা। কোথায় কোথায় প্রেসার দেয়, এখানে চোখের পাশে, ঠিক আছে, ইনার তোমার হচ্ছে
সুপ্রাঅরবিটাল ডিজের এখানে, অথবা সেন্ট্রাল এখানে, অথবা তোমার চেস্টের উপরে, তোমার কিসের উপরে, স্টার্নামের উপরে, অথবা আঙ্গুলের ফাঁকে একটা কলম দিয়ে, এই যে এরকম করে, ঠিক আছে? এরকম করলে দেখা যায় রেসপন্স, চোখ খুললো, তাহলে টু প্রেশার। না, একেবারে কিছু করলো না, তখন এক হয়ে যাবে। এবার ওরিয়েন্টেশন, ঠিক আছে? রোগী কোথায় আসছে, হাসপাতালে আসছে, তার নাম, আজকে দিন কত, বার কত, এবং সে কোথায় আসছে, এগুলো সব সে বুঝতেছে, মানে সে সবকিছু আশেপাশে খেয়াল করতেছে, তাহলে সে ওরিয়েন্টেড, তাহলে তার পয়েন্ট হবে পাস। অথবা রোগী বলতেছে, কিন্তু ধরো বলতেছে সে হাসপাতালে আসেনি, বাজারে আসছে, অথবা বলতে স্কুলে আসছে, অথবা অফিসে আসছে, তখন তার অর্থ বুঝতে হবে যে সে কনফিউজড, তার 4 হবে। অথবা সে এমন কিছু বললো যা তোমার সাথে এর কোনো সম্পর্ক নাই, তাহলে তুমি জিজ্ঞেস করছো যে আপনি কেমন আছেন, সে তার মতো করে একটা বলতেছে, সে কথা বলতেছে কিন্তু তার মতো করে বলতেছে, তখন তুমি বুঝবা যে এই তোমার হচ্ছে ভার্বাল রেসপন্স, তোমার এই যে ওয়ার্ডে ওরিয়েন্টেশন, তার 3 সাউন্ডস। রোগী কিছুই বলতেছে না, রোগী আ উ এগুলো বলতেছে, কোনো যে শব্দ বলতেছে না, তখন তুমি 2 দিবা, আর কোনো কিছু শব্দ না করলে 3। এবার হচ্ছে মোটর রেসপন্স। রোগীকে যদি বলো, ধরো একজন রোগীকে তুমি আসার সাথে সাথে ডাক দিলে সে তোমার দিকে যাই বললা যে আপনার সমস্যা কি, সে তোমার দিকে ঘুরে তাকায় বললো যে আমার এরকম এখানে ব্যথা করতেছে, তার অর্থ যে তুমি কিন্তু বুঝে গেলা, মানে সে স্পন্টিনিয়াসলি তোমার দিকে তাকাইলো, সে ওরিয়েন্টেডও আছে এবং তোমার কমান্ডও ফলো করতেছে, বুঝছো? অনেকগুলো জিনিস কিন্তু একসাথে তুমি অ্যাসেস করে ফেলালা। তাহলে অবেস কমান্ড, মানে তুমি যদি কিছু বলো যে হাত তুলতে বললে হাত তুলতেছে, এটা করতে পারতেছে না, তখন তুমি কি করবা যে তখন তুমি লোকালাইজ কি, রোগীর কোথাও একটা পেইন দিলা, ঠিক আছে? সে পেইন দিলে সে বলতেছে যে ব্যথা লাগতেছে, বুঝছো? তখন সে মোটর রেসপন্স লোকালাইজ করলো। ফ্লেকশনটা উইথড্রলের মতো, সে মুখে বলতেছে না বা লোকালাইজ করতেছে না, কিন্তু তুমি যখন হাতে চিমটি দিচ্ছ তখন সে হাত ছাড়াই নিচ্ছে। এটা নর্মাল ফ্লেকশন বা উইথড্রল। অ্যাবনর্মাল ফ্লেকশন, তুমি ধরো এক জায়গায় পেইন দিলা বা একটা তুমি পেইন স্টিমুলেশন দিলা, তখন সে বডির অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, তখন সেটাকে অ্যাবনর্মাল ফ্লেকশন বলবে। আবার অ্যাবনর্মাল এক্সটেনশনও আছে। অ্যাবনর্মাল ফ্লেকশন মানে তুমি একটা চিমটি দেওয়ার সাথে হাত পা সব কুজো করে আনতেছে, সেটা আছে অ্যাবনর্মাল ফ্লেকশন। আবার হাত পা উল্টা করে ফেলাচ্ছে, অর্থাৎ তোমার এক্সটেনশন করে ফেলাচ্ছে, সেটাকে বলা হয় অ্যাবনর্মাল এক্সটেনশন। আর নর্মাল ফ্লেকশন কোনটা, যে তুমি হাতে একটা চিমটি দিলা, তোমার স্বাভাবিক নিয়ম কি, তোমার চিমটি দিলে হাতটা সে সরায় নেবে বা হাত ভাঁজ করে ফেলাবে, সেটা হচ্ছে তোমার নর্মাল ফ্লেকশন। আর যদি সমস্ত বডিতেই এই নর্মাল ফ্লেকশন হয়, তখন তুমি বুঝবা সেটা হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশন বা জেনারেলাইজড রেসপন্স। আর কোনো কিছু রেসপন্স না করলে তাকে বলা হবে কি, এক। তাহলে ওই ভিডিওটা আবার দেখবা গ্লাসগো কোমা স্কেল সম্বন্ধে। এবার দেখো আমার পরবর্তীতে, এটা আমি পরের দিন বলবো, আজকে এই পর্যন্ত। এই যে আমি কুইজ আছে কিছু, দেখি তোমরা যদি ওই ভিডিও দেখে থাকো, আমি আজকে শুধু কুইজ সম্বন্ধে তোমাদের আইডিয়া নিচ্ছি, তোমরা কেমন বুঝতে পারছো। A patient who opens his eyes in response to the pain, মানে একটা রোগী ব্যথার পরিপ্রেক্ষিতে তার চোখ খুললো, makes no verbal response, কোনো কথা বলতে পারছে না, but withdraws from the pain, কিন্তু মোটর রেসপন্সের মধ্যে পেইন দিলে তার হাত টান দিয়ে নিচ্ছে, has the কোমা স্কেল। তাহলে কি কি বলেছে খেয়াল করো, এক একজন এক একটা পয়েন্টস খেয়াল করো, যে কোনো একজন রেসপন্স করো যে চোখের জন্য কি করলো, তাই বলো তো কত গ্রেড হবে চোখের জন্য? চোখে কি শেখাইছে? 1 হবে স্যার, 1 হবে স্যার। চোখের জন্য 2 হবে স্যার। 2 হবে স্যার, 2 হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি চোখেরটা দেখি তাহলে। চোখে কি স্পন্টিনিয়াস, টু প্রেসার আর হ্যাঁ টু প্রেসার বা টু পেইন। প্রেসারটা কিভাবে দিচ্ছে আমি তো বললাম, তাহলে 2 হবে। যারা বলছো 2 তার ঠিক। 1 বলছো তো কোনো কিছু না হলে 1 হতো, তাহলে 1 বলছো কেন? এবার এর পরের কথা ছিল যে সে
কোনো কিছু নো ভার্বাল রেসপন্স, ভার্বাল রেসপন্স নো ভার্বাল রেসপন্স, কোনো রেসপন্স নেই, তাহলে এটা কত? 1 1 2 আর 1 কত? 1 স্যার 3 3। আরেকটা বলেছে যে উইথড্রল ফ্রম দা উইথড্রল রেসপন্স, আরেকটা কি রেসপন্স, এটা কি বলেছে? উইথড্রল ফ্রম পেইন, উইথড্রল ফ্রম দা পেইন কি হবে? তো স্যার Norm- ফ্লেকশন স্যার, নরমাল নরমাল ফ্লেকশন স্যার, নরমাল ফ্লেকশন। তাহলে 4 4 স্যার। আর এখানে 1 হলো 5 আর এখানে 2 হলো আর 7। 3 7 হবে স্যার মোট। 7 দ্যাটস মিন তাহলে সিভিয়ার স্যার। সিভিয়ার 7। এবং সিভিয়ার রোগীগুলো দেখো মাইল্ড হচ্ছে 13 থেকে 15, মডারেট হচ্ছে 9 থেকে 12, সিভিয়ার হচ্ছে 3 থেকে 8। এবার দেখো আরেকটা কোশ্চেন দিছে, যদি কারোর গ্লাসগো কমা স্কেল 8 এর নিচে থাকে তাহলে তোমার এটা কেমন ইনজুরি বলো তো? 8 এর নিচে থাকলে আবার ওখানে যাও, সিভিয়ার স্যার, সিভিয়ার 3 থেকে 8 হচ্ছে কত? সিভিয়ার। সিভিয়ার 8 এর নিচে থাকলে কত? সিভিয়ার। আবার কার যদি 13 থেকে 15 এর মধ্যে হয় এটা কেমন হেড ইনজুরি? মাইল্ড হবে স্যার, মাইল্ড হেড Mild. ইনজুরি। হ্যাঁ, তাহলে তুমি শোনো, গ্লাসগো কোমা স্কেল নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে এখনই কোশ্চেন করো, কারণ এই পয়েন্টগুলো কি বুঝছো কিনা তোমরা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং ওই ভিডিওটা এর সাথে কোরিলেট করো, তাহলে বুঝতে পারবা যে আসলে এর মধ্যে কি কি জিনিস আছে। আচ্ছা, আমি একটা জিনিস কোশ্চেন করি, আমাকে বলবা যে তোমরা যে কোনো অ্যান্সার দেবা। একজনের সাথে আমি একজন স্বাভাবিকভাবে তাকাচ্ছে এবং তুমি কথা বললে তোমার দিকে ঘুরে তাকালো, তাহলে তার আই ওপেনিংটা কি স্পন্টেনিয়াস হবে না কি হবে? স্যার টু সাউন্ড হবে স্যার। না না, সে স্বাভাবিকভাবে তাকাচ্ছে এবং তোমার তুমি কথা বলার সাথে সাথে তোমার দিকে তাকালো, তাহলে কি সেটা স্পন্টেনিয়াসই হবে? স্পন্টেনিয়াস স্যার, কিন্তু স্পন্টেনিয়াস। সে চোখ বন্ধ করে আছে, সে কোনো দিকে তাকাচ্ছে না, কিন্তু তুমি যখন শব্দ করলা বা সাউন্ড করলা তখন সে তাকালো, তখন টু সাউন্ড হবে। টু সাউন্ড স্যার, 3 স্যার। টু সাউন্ড হবে স্যার। আর পেইন দিলা তখন কি হবে? টু স্যার। টু পেইন। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, ভার্বাল রেসপন্স, ঠিক আছে? ভার্বাল রেসপন্স তোমার একজন তুমি ধর তাকে কিছু জিজ্ঞেস করলা, ঠিক আছে? সে খালি সে কিছুই বলতেছে না, সে পু এরকম আজীব সাউন্ড করতেছে, তাহলে তার পয়েন্ট কত হবে? ভার্বাল রেসপন্স পয়েন্ট সাউন্ড 2 স্যার, 2 হবে। আচ্ছা, তারপরে ধরো তোমার আমার এদিকে খেয়াল করো যে, দাঁড়াও আমি একটা ছবিটা পিন ভিডিও করি। হ্যালো, আচ্ছা দেখো, আমি ধরো তোমার এখানে চিমটি দিলাম, তুমি করলা কি আমার হাতটা সরাই দিলা, এই রেসপন্সটাকে কি বলা হবে? স্যার নরমাল, নরমাল ফ্লেক্সন হবে স্যার। হ্যাঁ, সাইড এক্সটেনশন হবে স্যার। আমার হাতটা তুমি সরাই দিলা, নরমাল ফ্লেক্স, নরমাল ফ্লেক্সন হবে স্যার। নরমাল ফ্লেকশন হবে? লোকালাইজিং হবে। লোকালাইজিং জি, হবে, ঠিক স্যার। বলেছো। লোকালাইজিং হবে স্যার। এই যে আমি ধরে পেইন দিচ্ছি, তুমি হাতটা সরাই দিলা, তারা তো লোকালাইজেশন করতে, কিন্তু আমি পেইন দিচ্ছি হাতে টান দিয়ে সরে নিলা, তারা তো নরমাল ফ্লেকশন হবে। আবার আমি পেইন দিলাম, তোমার হাতের সাথে সাথে পা, ঘাড় সবকিছু যদি ফ্লেকশন হয়ে যায়, তাহলে তো বোঝে অ্যাবনর্মাল ফ্লেকশন, এইটা কোনো রেসপন্স নরমাল, অ্যাবনর্মাল ফ্লেক্সন। বুঝছো? আবার উল্টাটা হলে অ্যাবনর্মাল এক্সটেনশন। তাহলে স্যার একটু এক্সটেনশনটা আবার একটু বুঝিয়ে দেন স্যার। এক্সটেনশনটা আর এক্সটেনশন ছবি দিয়ে বোঝাতে হবে, দাঁড়াও আমি তোমাকে ছবি দিয়ে শেষে বোঝাচ্ছি। অ্যাবনর্মাল ফ্লেকশন এক্সটেনশন ছবি। আচ্ছা, এইগুলো আমি আর সামনের দিন বলবো, আজকে আর বলবো না। তাহলে এই জিনিসটা তো বুঝছো, মাইল্ড ইনজুরি, মাইল্ড হেড ইনজুরি হচ্ছে তোমার 13 থেকে 15, মডারেট হচ্ছে 13 9 থেকে থেকে 15, 12, আর সিভিয়ার হচ্ছে 3 থেকে 8, তাই না? আর এবার দেখো কেন এগুলো আসলে ইম্পর্টেন্ট, খেয়াল করো, এটা লাইনটা পড়ো। Even mild head injury is associated with a prolonged morbidity in the form of headache and memory problem. Only 45% are fully recovered. Mild injury হলেও তুমি দেখছো যে মাত্র 45% লোক ফুললি রিকভার করে, মানে 55% লোক কিন্তু কিছু মেমোরি লস, হেডেক এই প্রবলেমগুলো থাকে।
তাহলে হেড ইনজুরি কত খারাপ এটা বুঝতেছো? মডারেট কত? 63% পিপল রিমেইন ডিসেবলড 1 year after the trauma, আর 85% হয় যখন সিভিয়ার ট্রমা থাকে, সিভিয়ার ইনজুরি থাকে। তাহলে এই যে আমি গ্রেডিং করলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো কত ইম্পর্টেন্ট এটা বুঝছো? জি স্যার। খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই পর্যন্তই থাকলাম, আর আজকে তাহলে আমরা একটাই কোশ্চেন দেখব, যে এরপর আরেকটা গ্রেডিং তোমাকে অ্যাপুভু স্কেল দেখাবো, সেটা পরে। তাহলে তোমরা দেখতে চাইছিলা কি যে অ্যাবনর্মাল ফ্লেকশন আর অ্যাবনর্মাল এক্সটেনশনটা কি, তাই না? এক্সটেনশন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এগুলো আসলে শেখা কোনো কঠিন না। দেখা যাচ্ছে। গ্লাসগো লেখো তো, আমি জিসিএস নরমাল, এই দেখছো এই জায়গায় চলেই আছে। এরা নেটে সার্চ করলে তুমি কত কিছু শিখতে পারো। আচ্ছা, আমি ছবি দেখি। আচ্ছা, এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখো অ্যাবনর্মাল ফ্লেকশন। এই যে হাত দুইটা এরকম ই করছে, রিস্ট ফ্লেক্স করছে, হাত মুভ করছে, খেয়াল করছো? তারপরে এদিকে হচ্ছে তোমার পা দুইটা ইন্টারনালি রোটেট করে ফেলাইছে, পায়ের পজিশন দেখো। আর উপরের ছবিটা দেখো অ্যাবনর্মাল এক্সটেনশন, কেমন হাত এক্সটেন্ডেড, রিস্টটা ফ্লেক্স, পা গুলো এক্সটেন্ডেড, এবং পায়ের পাতা ডরসিফ্লেক্সড। খেয়াল করছে? এই রেসপন্সটা বুঝতে পারছো তো? ছবি দুটো দেখো, অ্যাবনর্মাল ফ্লেকশন, অ্যাবনর্মাল এক্সটেনশনটা কি জিনিস, এই ছবি দেখলে বোঝা যাবে। আরেকটা ছবি দেখায়, শেষ। দেখো এই যে ফ্লেকশন, উইথড্রল, ফ্লেক্স, এই যে দেখছো এই যে কেমন হাত পায়ের অবস্থা দেখো। যখন এগুলো জেনারেল রেসপন্স হবে তো সেটা অ্যাবনর্মাল টু পেইন, যখন এক্সটেনশন যাবে তাহলে অ্যাবনর্মাল এক্সটেনশন। এই অবস্থায় রোগীগুলো আমরা একটু কম দেখি, বুঝছো? আমরা সাধারণত এই যে এইটাই পাই, যে তোমার পেইন উজ্জ্বল করে, আর হচ্ছে নরমাল ফ্লেকশন যেটা, এটাই বেশি পাই। এটা কি ক্লিয়ার হলো? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, গুড। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি স্টপ শেয়ার করি, আর আমি এটা ইউটিউবে দিয়ে দেবো না, তোমরা দেখো। আর সামনের দিন আমি স্পাইনাল ইনজুরি, হেড ইনজুরিটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আর তোমরা জি এই স্যার। এই লেকচার দুটো দেখবা, দেখে আমি সামনের দিন প্রথম 10 মিনিট কোশ্চেন করব। ওকে, ঠিক আছে স্যার। ভালো থেকো, থ্যাংক ইউ। আপনি ভালো জি থাকবেন স্যার। স্যার।